ওয়ালাইকুম। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি জয়নিং অফ সেন্টেন্স। তো তোমরা যারা থাম্বলাইন দেখে এই ভিডিওটাতে ক্লিক করেছো তাদের বলছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমাদের একটুকু সময় নষ্ট হবে না। কথা দিচ্ছি তোমাদের একটুকু সময় নষ্ট হবে না। আর এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণরূপে দেখতে পারো তাহলে জয়নিং অফ সেন্টেন্স নিয়ে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। তোমরা সবাই জয়নিং খুব সহজেই করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা দেখতে পাচ্ছি যে জয়নিং অফ সেন্টেন্স কাকে বলে। ডেফিনেশন হচ্ছে যে যে পদ্ধতিতে দুই বা তার বেশি বাক্যকে একটি মাত্র বাক্যে পরিণত করা হয় তাকে জয়নিং অফ সেন্টেন্স বলে। মানে হচ্ছে দুটো সেন্টেন্সকে একটা বাক্যে পরিণত করা, সেটাই হচ্ছে আমাদের জয়নিং অফ সেন্টেন্স। ঠিক আছে, এবার ইংরেজি ব্যাকরণে জয়নিং করার প্রধানত তিনটি ধারাপথ রয়েছে, যথা হচ্ছে সিম্পল টু সিম্পল, এতে আমাদের 8টি নিয়ম রয়েছে, এবং সিম্পল টু কমপ্লেক্স, এতে আমাদের 3টি নিয়ম রয়েছে, এবং সিম্পল টু কম্পাউন্ড, এতে আমাদের 4টে নিয়ম রয়েছে। এবার দেখো সিম্পল টু সিম্পলে আমাদের কটা নিয়ম ছিল? 8টা নিয়ম। এই 8টা নিয়মকে আমাদের এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যেমন দেখো যে বাই ইউজিং পার্টিসিপেল, মানে আমরা বাই ইউজিং পার্টিসিপেল ব্যবহার করে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। অথবা দ্বিতীয় নম্বরটা দেখো, বাই ইউজিং ইনফিনাইটিভস, মানে ইনফিনাইটিভস আমরা ব্যবহার করে দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। তৃতীয় নম্বর হচ্ছে যে বাই ইউজিং অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহার করে আমরা দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তারপরে দেখো কি আছে, বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ফ্রেজ, বাই ইউজিং অ্যাবসলিউট ফ্রেজ অথবা নমিনেটিভ অ্যাবসলিউট। তারপরে দেওয়া আছে বাই ইউজিং নাউন ফ্রেজ অথবা নাউন ইন অ্যাপোজিশন। তারপরে দেওয়া আছে 7 নম্বরে দেখো বাই ইউজিং প্রিপোজিশন উইথ নাউন, জিরান, ভার্বাল নাউন। আর লাস্ট যেটা হচ্ছে বাই ইউজিং অ্যাডভার্ব ফ্রেজ, বাই ইউজিং অ্যাডভার্ব টু। ওকে, এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি প্রত্যেকটা বিশ্লেষণ করে রেখেছি যে সিম্পল টু সিম্পল জয়নিং করব, তখন আমরা সেটাকে কিভাবে জয়নিং করব। দেখো সিম্পল টু কমপ্লেক্সে জয়নিং করতে আমাদের কটা নিয়ম ছিল? 3টা নিয়ম ছিল। সেই 3টা নিয়ম কি কি? একটা হচ্ছে বাই ইউজিং নাউন ক্লজ, আর 2 নম্বর হচ্ছে বাই ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ, আর 3 নম্বর হচ্ছে বাই ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এখানে দেখো একটা স্টার চিহ্ন দিয়ে বলা আছে যে এই অধ্যায়ের ক্লজ চ্যাপ্টারে বিশদভাবে আলোচনা করা হয়েছে, তাই এখানে সিম্পল টু কমপ্লেক্সের বিষয় আলোচনা করা হয়নি। মানে আজকে আমি যে বিষয়গুলো তোমাদের জয়নিং শেখাবো সেটা হচ্ছে সিম্পল টু সিম্পল, আর একটা হচ্ছে সিম্পল টু কম্পাউন্ড। মানে আমরা সিম্পল টু কমপ্লেক্স এটা আমরা আলোচনা করব না। কেন করব না? কারণ তোমাদের আমি একটা নোট লিখেছি, সেই নোটটা হচ্ছে ক্লজ চ্যাপ্টার। সেই ক্লজ চ্যাপ্টারে আমি সিম্পল টু কমপ্লেক্সের বিস্তারিত বর্ণনা করেছি। খুব তাড়াতাড়ি সেই ভিডিও নিয়ে আসবো এবং সেখানে সিম্পল টু কমপ্লেক্স অর্থাৎ নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে কীভাবে জয়নিং হয় সেটা আমি তোমাদের সেখানে শিখিয়ে দেবো। ঠিক আছে, এরপর চলো দেখি সিম্পল টু কম্পাউন্ড মানে একটা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে, দুটো সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স কী করে পরিণত করা যায়। এতে কটা পথ রয়েছিল? এটা রয়েছিল আমার এটা 4টা পথ রয়েছে। এখানে এটা ভুল দেওয়া আছে, বাই ইউজিং প্রোনাউনটা এটা হবে না। 4টা পথ রয়েছে, মানে 4ভাবে করা যেতে পারে। যেমন হচ্ছে বাই ইউজিং কমুলেটিভ কনজাংশন, বাই ইউজিং অ্যাডভার্সেটিভ কনজাংশন, ইলেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন। ঠিক আছে, এই 4টা পদ্ধতিতে আমরা সিম্পল টু কম্পাউন্ড আমরা এটাকে জয়নিং করতে পারি। এবার এখানে এটা বাদ যাবে, এটা দরকার নাই আমাদের। তার জন্য আমরা এটা এখানে বাদ দিয়ে দিচ্ছি বাই ইউজিং প্রোনাউনের আমার দরকার নাই, প্রোনাউন দিয়ে হবে না। আচ্ছা, এবার আমরা চলে যাব ডাইরেক্ট জয়নিংয়ে। ঠিক আছে, এবার সিম্পল টু সিম্পল জয়নিং করার যে আমাদের পথ রয়েছে, কটা পথ ছিল? সেখানে 8টা পথ ছিল। তার প্রথম নিয়মটা ছিল বাই ইউজিং পার্টিসিপেল। ঠিক আছে, পার্টিসিপেলের সাহায্যে আমরা জয়নিং করতে পারবো। তো কী করে জয়নিং করব? এখানে বাই ইউজিং পার্টিসিপেল মানে পার্টিসিপেল ব্যবহার করে আমরা জয়নিং করব। এই নিয়ম অনুযায়ী জয়নিং করার পূর্বে আমাদের জেনে রাখা প্রয়োজন যে পার্টিসিপেল কী জিনিস। ঠিক আছে, যে পার্টিসিপেল জিনিসটা কি? দেখো পার্টিসিপেলের গঠন হচ্ছে
ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ইডি যুক্ত হবে, অথবা ইএন যুক্ত হবে, অথবা এন যুক্ত হবে। ঠিক আছে, মানে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, ইডি যুক্ত হয়, ইএন অথবা এন যুক্ত হয়, তাহলে আমরা পার্টিসিপেল সেটাকে বলতে পারবো শর্টকাটে। কিন্তু পার্টিসিপেলের বিস্তারিত ভিডিও অনেক বড় হবে, এখানে শর্টকাটে মনে রাখো যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা পার্টিসিপেল হবে, ভার্বের সাথে ইডি যুক্ত হলে সেটা পার্টিসিপেল, ভার্বের সাথে ইএন এবং এন যুক্ত হয় তবে সেটা পার্টিসিপেল হবে। এবং কাজ কাজ কীরকম করবে, সেই আইএনজিটা বা ইডি যুক্তটা বা ইএন যুক্ত ওয়ার্ডটা কীরকম কাজ করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ঠিক আছে, এবার হচ্ছে পার্টিসিপেল। পার্টিসিপেল 3 প্রকার, যথা প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। ওকে, এবার পার্টিসিপেলকে 3 ভাগে ভাগ করা যায় এবং 3টা ভাগের আমরা আলাদা আলাদাভাবে চিনব। দেখো, প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং কোনো কাজ চলমান বোঝায়, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং কাজটা অ্যাডজেক্টিভের মতো করবে, তখন আমরা সেই আইএনজি যুক্ত ওয়ার্ডকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপেল। কি বলবো সেটাকে আমরা? প্রেজেন্ট পার্টিসিপেল। ঠিক আছে, যেমন ধরে নাও হিয়ারিং। হিয়ারিং মানে হচ্ছে শুনিয়া, শুনে, শুনিতেছে এমন, এগুলো প্রত্যেকটাই তোমরা মনে রাখবা। যেমন ধরে নাও সিং। সিং মানে কি? দেখিয়া, দেখে, দেখিতেছে এমন। ঠিক আছে, এবং দেখো এখানে কি বলছে, যখন দুটি বাক্যে একই সাবজেক্ট থাকে এবং দ্বিতীয় বাক্যে কাজটি একই সময় হয়, তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত বা যোগ করে জয়েনিং করতে হবে। মানে দুটো সাবজেক্টেরই আমরা যে জয়েনিং করব প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে, কিভাবে বুঝবো যে প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে জয়েনিং করতে হবে? তখন আমরা লক্ষ্য করব যে যে দুটো সেন্টেন্সের জয়েনিং করতে বলবে সেই দুটো সেন্টেন্সের সাবজেক্ট একই থাকবে এবং কি করবে, একই সাবজেক্ট থাকবে, এবং দ্বিতীয় বাক্যের কাজটি একই সময়ে হবে, তখন ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে জয়েনিং করতে হবে। ঠিক আছে, যেমন এখানে দেখো তোমাদের কতগুলো উদাহরণ দেওয়া আছে প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে। যেমন দেখো, হি স এ স্নেক, হি রান অ্যাওয়ে। দেখো এখানেও হি সাবজেক্ট, এখানেও হি সাবজেক্ট, দুটো সেন্টেন্সেরই সাবজেক্ট কি একই, দুটো সেন্টেন্সের আমাদের সাবজেক্ট এখানে একই, তাহলে আমরা বলতে পারি যে এটাকে আমরা কী দিয়ে জয়েনিং করব, প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে জয়েনিং করব। আচ্ছা দেখো, প্রথমে হি ওয়াজ স হি স এ স্নেক, সে একটা সাপ দেখেছিল, হি রান অ্যাওয়ে, সে পালিয়ে গেছিল। আচ্ছা, এখানে স হচ্ছে আমার ভার্ব, এই স ভার্বের সাথে মেন ভার্ব, স হচ্ছে ভি2 এবং এর মেন ভার্ব কী হবে, সি, তাই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, সিইং হয়ে গেল। এই স ভার্বটা কী হলো এখানে, সিইং হয়ে গেল। তো সিইং এ স্নেক, এসে এন একটা পাশে বসিয়ে দিলাম, সিইং এ স্নেক মানে সাপ দেখে হি রান অ্যাওয়ে, সে কী করলো, সে পালিয়ে গেল। সাপটা দেখে সে কী করলো, পালিয়ে গেল। মানে আমরা এখানে কি করে জয়েনিং করলাম, যে এখানে যে এই ভার্ব স যে ভি2 ছিল, এই ভি2টাকে ভি1 করলাম এবং ভি1 করার পরে তার সাথে আইএনজি যোগ করে দিলাম, তাহলে সেটা পার্টিসিপেল হয়ে গেল। তো সিইং এ স্নেক হি রান অ্যাওয়ে মানে সাপটা দেখে সে কী করলো, পালিয়ে গেল। তারপরে দেখো 2 নম্বর উদাহরণটা কী দেওয়া আছে, হি হিয়ার্ড দ্য নিউজ, সি স্টার্টেড ক্রাইং, মানে সে শুনেছিল নিউজটা এবং সি স্টার্টেড ক্রাইং, তারপরে সে কী করেছিল, কান্না করতে শুরু করেছিল। আচ্ছা, এই যে প্রথম সেন্টেন্সটা আছে সি হিয়ার্ড দ্য নিউজ, এখানে দেখো ভার্ব কোনটা, হিয়ার্ড হচ্ছে ভার্ব, এই হিয়ার্ড হচ্ছে ভি2। আচ্ছা, ভি2 যদি হয় তাহলে ভি1 কী হবে, ভি1 হবে হিয়ার, আর হিয়ার এইচ ই আর হিয়ার, আর হিয়ারের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, পার্টিসিপেল হয়ে গেল। তো হিয়ারিং দ্য নিউজ এই যুক্ত করে দিলাম, আর বাকি যেটা আছে সি স্টার্টেড ক্রাইং, কমা দিয়ে সি স্টার্টেড ক্রাইং বসিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল আমার জয়নিং। মানেটা কি হলো, হিয়ারিং দ্য নিউজ মানে নিউজটা শোনার পর বা শুনে সি স্টার্টেড ক্রাইং, সে কান্না করতে শুরু করলো। আচ্ছা, তারপরে দেখো কি আছে 3 নম্বর উদাহরণ, হি টুক হিজ ব্যাগ, হি লেফট দ্য রুম। হি টুক হিজ ব্যাগ মানে সে তার ব্যাগটা নিল, তারপরে কি করলো, হি লেফট দ্য রুম, সে কি করলো, মানে রুম থেকে বেরিয়ে গেল। আচ্ছা, এবার দেখো এখানে টুকটা হচ্ছে ভি2, এটাকে ভি2 আছে মানে ভি1 করতে হবে। তো টুকের ভি1 কি, টেক, তো টেকের সাথে কি যোগ করে দিলাম, আইএনজি, তো টেকিং। তো টেকিং হিজ ব্যাগ, হি লেফট দ্য রুম, হি লেফট দ্য রুম যা আছে বাকি বসিয়ে দিলাম, খালি এই ভি2টাকে ভি1 করে আইএনজি করে দিলাম, পার্টিসিপেল করে দিলাম, বাদ বাকি যা আছে কমা দিয়ে যোগ করে দিলাম, জয়েনিং হয়ে গেল। ঠিক আছে, এর পরবর্তী 4 নম্বর উদাহরণটা দেখো কি বলছে। 4 নম্বর উদাহরণে বলা আছে, দ্য বয় স্টুড অন দ্য রিভার ব্যাঙ্ক
হি স এ বিগ ফিশ, মানে ছেলেটা কি করেছিল, দাঁড়িয়েছিল নদীর কিনারায় এবং সে কি দেখতে পেল, একটা বড় মাছ দেখতে পেল। দেখো এখানে যখন সে দাঁড়িয়েছিল তখনই কিন্তু সে ফিশটা মানে বড় মাছটা দেখতে পেয়েছিল, মানে একটা ঘটনা শেষ হচ্ছে তারপরেই কিন্তু আর একটা ঘটনা শুরু হয়েছে। এবং এই যে দ্য বয়, এটা সাবজেক্ট, আর এখানে এই সাবজেক্ট হি, দুটোই কিন্তু একই, তাহলে আমরা পার্টিসিপেল দিয়ে যোগ করব। আচ্ছা এখানে ভি2 হচ্ছে ভার্বকে, ভার্ব হচ্ছে স্টুড, তো স্টুড স্টুড যদি ভি2 এখানে হচ্ছে স্টুড, ভি1 কী হবে, স্ট্যান্ড, স্ট্যান্ড হবে, তাই স্ট্যান্ডের সাথে আইএনজি যোগ করে দিলাম, পার্টিসিপেল হয়ে গেল। স্ট্যান্ডিং, স্টুডের পরে কী আছে, অন দ্য রিভার ব্যাঙ্ক, স্ট্যান্ডিংয়ের পরে যা বসিয়ে দিলাম অন দ্য রিভার ব্যাঙ্ক, তারপরে কমা দিলাম, তারপরে কি করব, হি লিখবো না, কেন হি লিখবো না, হিটাই তো দ্য বয়, দ্য বয়টাই তো হি, তার জন্য এখানে দ্য বয় লিখবো। দ্য বয় স এ বিগ ফিশ, মানে স্ট্যান্ডিং অন দ্য রিভার ব্যাঙ্ক দ্য বয় স এ বিগ ফিশ, মানে নদীর পাশে দাঁড়িয়ে ছেলেটা একটা বড় মাছ দেখলো। আচ্ছা 5 নম্বরটা দেখো কি লেখা আছে, হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল, হি ওয়ান্টেড টু গেট সাম হেল্প, সে আমার কাছে কিছু সাহায্য চেয়েছিল। আচ্ছা এখানে ভার্ব ভি2 কোনটা, সি কেম, কেম হচ্ছে ভি2, তো ভি1 কী হবে, কাম হবে, তার জন্য কামিং হয়ে গেছে, তো কামিং, কেমের পরে কী আছে, টু মি আছে, তার জন্য টু মি বসিয়ে দিয়েছি, কামিং টু মি পার্টিসিপেল হয়ে গেল। তারপরে হি ওয়ান্টেড টু গেট সাম হেল্প, হি ওয়ান্টেড টু গেট সাম হেল্প, যা আছে সেরকম বসিয়ে দিলাম কমা দিয়ে, এটা হয়ে গেল জয়েন। তারপরে 6 নম্বর উদাহরণ দেখো, 6 নম্বর উদাহরণে কী বলা আছে, দ্য থিপ ব্রোকেন দ্য উইন্ডো, হি স্টোল দ্য গোল্ড চেন, মানে চোরটি কী করলো, দরজাটাকে ভাঙলো, জানালাটাকে ভাঙলো, অ্যান্ড কী করলো, হি স্টোল দ্য গোল্ড চেন, সে সোনার চেনটাকে চুরি করে নিয়ে পালিয়ে গেল। আচ্ছা এবার মানে ভাঙার পরে পরে কিন্তু ওই গোল্ড চেনটা চুরি করছে, এবং দ্য থিপ এটাই কিন্তু হি, সে, অতএব দুটো ভার্বই একই আছে, সরি দুটো সাবজেক্টই একই আছে, তার জন্য আমরা কি দিয়ে যোগ করবো, জয়নিং করব, পার্টিসিপেল দিয়ে। আচ্ছা ব্রোকেনটা হচ্ছে আমাদের এখানে ভি2, ব্রোকেনটা হচ্ছে আমাদের ভার্ব, তো ব্রোকেনটা আমাদের ভার্ব, সেই ভার্বটাকে আমাদের ভি1 করতে হবে, ভি1 করলে কী হবে, ব্রোকেনের ভি1 কি, ব্রেক, তার জন্য ব্রেকিং হয়ে গেল, ব্রেকিং হয়ে গেল আমাদের পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল। তো ব্রেকিং দ্য উইন্ডো, ব্রেকিং দ্য উইন্ডো মানে জানালা ভেঙে, দ্য থিপ স্টোল দ্য গোল্ড চেন, হিকে, হি তো হচ্ছে থিপটা, তার জন্য এখানে দ্য থিপ বসলো, দ্য থিপ স্টোল দ্য গোল্ড চেন। আচ্ছা চলো তার পরবর্তীতে 7 নম্বর উদাহরণ আমরা দেখে নিই কী আছে। 7 নম্বর উদাহরণ দেখতে পাচ্ছ, যে দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, হি পানিশড এ গার্ল, মানে শিক্ষক মশাই আমাদের ক্লাসরুমে প্রবেশ করলেন এবং সে কী করলো, ক্লাসে প্রবেশ করার পরেই সে একটা মেয়েকে পানিশড করলো, অর্থাৎ শাস্তি দিল। তো এখানে আমাদের ভি2 হচ্ছে কি, ভার্ব হচ্ছে এন্টার্ড, তো এন্টার্ডের ভি1 কী হবে, মেন ভার্ব কী হবে, এন্টার হবে, তার জন্য এন্টারের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, পার্টিসিপেল হয়ে গেল। তো এন্টারিং দ্য ক্লাসরুম, দেখো এন্টারের পরে ক্লাসরুম আছে, তাই ক্লাসরুমটাকে এখানে বসিয়ে দিলাম, দিয়ে কী করলাম, কমা দিয়ে দিলাম। এরপরে যা আছে হি পানিশ, তো হি মানে কে, দ্য টিচার, তার জন্য দ্য টিচার বসালাম, দ্য টিচার পানিশড গার্ল, মানে ক্লাসে প্রবেশ করে, মানে এটা হচ্ছে দ্য ক্লাসে প্রবেশ করে শিক্ষক একটা মেয়েকে পানিশড করলো, শাস্তি দিল। তারপরে কি আছে, আই হ্যাড নো মানি, আই কুড নট বাই এ কস্টলি রিস্ট ওয়াচ, আই হ্যাড নো মানি, আমার কোনো টাকা ছিল না, আই কুড নট বাই এ কস্টলি রিস্ট ওয়াচ, আমি একটা দামি হাত ঘড়ি কিনতে পারলাম না, ঠিক আছে। আচ্ছা এখানে হ্যাড হচ্ছে আমার ভার্ব, তো হ্যাড যেহেতু আমাদের ভার্ব, তো হ্যাড ভার্বের ভি1কে হ্যাভ, তার জন্য হ্যাভিং হয়ে গেছে, তার জন্য হয়ে গেছে কি, হ্যাভিং হয়ে গেছে। হ্যাভিং নো মানি, আমার টাকা না থাকায়, আই কুড নট বাই এ কস্টলি রিস্ট ওয়াচ, আমি একটা কি করতে পারলাম না, দামি মানে হাত ঘড়ি কিনতে পারলাম না, ঠিক আছে। এবার এখানে দেখো 9 নম্বর উদাহরণ কি আছে, সি রিড দ্য লেটার সি বিকাম হ্যাপি, সে লেটারটা, চিঠিটি পড়েছিল এবং সে আনন্দিত হয়েছিল। আচ্ছা এখানে রিডটা হচ্ছে আমাদের কি, ভার্ব, তো রিড ভার্বের সাথে রিড 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 তিনটাই রিডই হয়, তার জন্য ভি1 কী হবে, রিড হবে, তার জন্য এখানে রিড ভার্বটাকে আমরা রিডিং করে দিয়েছি, পার্টিসিপেল করে দিয়েছি। রিডিং দ্য লেটার সি বিকাম হ্যাপি, মানে সে লেটারটা পড়ার পরে সে কী হয়েছিল, আনন্দিত হয়েছিল, ঠিক আছে। এই গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপেল, ঠিক আছে। এবার প্রেজেন্ট পার্টিসিপেলের পরে আমরা চলে যাব পাস্ট পার্টিসিপেলে, ঠিক আছে।
পাস্ট পার্টিসিপেল আমাদের কিন্তু খুব সহজ, এটাও খুব সহজ। পাস্ট পার্টিসিপেলটা কেমন হচ্ছে দেখে নাও তোমরা, যে পাস্ট পার্টিসিপেল ভার্বের থার্ড ফর্ম, কি ভার্বের থার্ড ফর্ম। ওকে, আচ্ছা একটু দাঁড়াও। পাস্ট পার্টিসিপেল হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম। ঠিক আছে, কাজ করবে কীরকম, মানে ভার্বের সাথে ইডি যুক্ত হবে, এন যুক্ত হতে পারে, ইএন যুক্ত হতে পারে, সেটাই হয়ে যাচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপেল। কাজ কীরকম করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কোনো কাজ শেষ বোঝায়। ঠিক আছে, কোনো কাজ এখানে কি বোঝাবে, শেষ বোঝাবে। এবং এক্সাম্পল দেখো কিছু, যেমন ওন্ডেড লিখেছি, ইডি যুক্ত হয়েছে, ব্রোকেন লিখেছি, ইএন যুক্ত হয়েছে ভার্বের শেষে, ইডুকেটেড লিখেছি, ভার্বের শেষে কী যুক্ত হয়েছে, ইডি যুক্ত হয়েছে। এবার দেখো কীরকম করে পাস্ট পার্টিসিপেল দিয়ে আমরা জয়েনিং করতে পারি। ঠিক আছে, 1 নম্বর উদাহরণটা দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, হি লেফট দ্য অফিস। কাজটা শেষ হলো, সে কী করলো, অফিস থেকে বেরিয়ে গেল। তো দেখো, আগে কিন্তু একটা কাজ শেষ হচ্ছে, তারপরে কিন্তু আর একটা কাজ হচ্ছে। এখানে আমরা কিভাবে বুঝবো যে জয়েনিং করতে হবে পাস্ট পার্টিসিপেলে, একটা কাজ শেষ হয়ে যাবে, তারপরে আর একটা কাজ ঘটবে। একটা কাজ শেষ না হলে কিন্তু আর একটা কাজ ঘটবে না, তখনই আমরা এই পদ্ধতিতে জয়েনিং করব। আচ্ছা দেখে নাও উদাহরণটা কি বলছে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, হি লেফট দ্য অফিস। আচ্ছা দেখো, এখানে যে বি ভার্বটা আছে ওয়াজ, এই ওয়াজটা উঠে যাবে। জয়েনিং করার সময় কী হয়েছে, দ্য ওয়ার্ক ডান, এই বি ভার্বটা ওয়াজটা উঠে গেছে, দ্য ওয়ার্ক ডান দে কমা দিয়ে বাদ বাকি যা ছিল হি লেফট দ্য অফিস, হি লেফট দ্য অফিস লিখে দেওয়া হয়েছে। 2 নম্বর উদাহরণে দেখো, দ্য গ্লাস ওয়াজ ব্রোকেন, মানে গ্লাসটা ভাঙা ছিল, হি থ্রিউ ইট অ্যাওয়ে, সে কারণ কী হয়েছিল, সে এটাকে ভাঙা আছে গ্লাসটা, তার জন্য সে এটাকে থ্রিউ ইট অ্যাওয়ে, সে এটাকে চালিয়ে ফেলে দিল। ঠিক আছে, তো গ্লাস এখানে দেখো বি ভার্ব ওয়াজ আছে, এই ওয়াজটা উঠে যাবে, বাদ বাকি বসে যাবে, বাদ বাকি যা আছে তা বসে যাবে। খুব সোজা এটা নিয়ম জয়েনিং করা। দ্য গ্লাস ব্রোকেন, দেখো বি ভার্বটা উঠে গেছে, হি থ্রিউ ইট অ্যাওয়ে, সে এটাকে কী করলো, ছুঁড়ে ফেলে দিল। ঠিক আছে, এরপরে দেখো কি উদাহরণ, 3 নম্বর উদাহরণটা দেখো, বলছে দ্য অ্যান্সার ওয়াজ রিটেন, দ্য টিচার কালেক্টেড দ্য কপি। মানে অ্যান্সারগুলো লেখা হয়েছিল, দ্য টিচার কালেক্টেড দ্য কপি, এরপরে কী করেছিল, কপিগুলোকে টিচার কালেক্ট করে নিয়েছিল। আচ্ছা এখানে বি ভার্ব কী আছে, ওয়াজ আছে, ওয়াজটাকে উঠিয়ে দাও, বাদ বাকি যা আছে তা লিখে দাও, তাহলে জয়েনিং হয়ে গেল। দ্য অ্যান্সার রিটেন, দ্য টিচার কালেক্টেড দ্য কপিস। ঠিক আছে, জয়েনিং হয়ে গেল। এবার দেখো 4 নম্বর গিয়েছে, দ্য থিপ ওয়াজ কট, চোরটাকে ধরা হয়েছিল, হি ওয়াজ হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ, মানে তাকে পুলিশের হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছিল, মানে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। বি ভার্ব কী আছে, ওয়াজ আছে, তুলে দাও, দ্য থিপ কট, বাদ বাকি যা আছে কমা দিয়ে বসিয়ে দাও, হি ওয়াজ হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ। এবার দেখো 5 নম্বরটা গিয়েছে, দ্য সোলজার্স ওয়ার ওন্ডেড ইন দ্য ব্যাটেল ফিল্ড, মানে হচ্ছে সোলজারেরা কোথায় ওন্ডেড হয়েছিল, আহত কোথায় হয়েছিল, ব্যাটেল ফিল্ডে। এবার দে হ্যাভ টু সেন্ড টু মিলিটারি হসপিটাল, তাদের কী হয়েছিল, তারা আহত হওয়ার ফলে তাদের মিলিটারি হসপিটালে পাঠানো হয়েছিল। বি ভার্ব কী আছে, ওয়্যার আছে, উঠিয়ে দাও, বাদ বাকি যা আছে তা বসিয়ে দাও, তাহলেই হয়ে গেল আমাদের জয়েনিং। এর পরবর্তীতে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এটা, যে পারফেক্ট পার্টিসিপেল। পারফেক্ট পার্টিসিপেল আমরা কীভাবে জয়েনিং করব পারফেক্ট পার্টিসিপেল দিয়ে, সেটা তোমরা দেখে নাও। আচ্ছা পারফেক্ট পার্টিসিপেল কি, পারফেক্ট পার্টিসিপেল হচ্ছে হ্যাভিং প্লাস ভি3, মানে হ্যাভিং থাকবে এবং তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে, তাহলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। যেমন দেখো হ্যাভিং ডান, হ্যাভিং ডান মানে করে বা করা হওয়াই, মুখস্থ রাখবে একবারে। তারপর কি আছে, হ্যাভিং ফিনিশড, শেষ করে বা শেষ হওয়াই। এবার দেখো, যদি একটি কাজ আগে ঘটে পরে অন্য কাজ ঘটে, তখন পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করে জয়েনিং করতে হবে। যেমন হ্যাভিং প্লাস পারফেক্ট পার্টিসিপেল, হ্যাভিং প্লাস পারফেক্ট পার্টিসিপেল মানে হ্যাভিং প্লাস পারফেক্ট পার্টিসিপেল মানেই হচ্ছে ভি3। ঠিক আছে, এবার ফর্মুলা দেখো, আমি একটা এখানে তোমাদের ফর্মুলা দিয়েছি যে জয়েনিং করার ফর্মুলাটা কী হতে পারে, যে হ্যাভিংয়ের পরে ভি3 বসবে, তারপরে ডট ডট কিছু বসতে পারে, যদি থাকে তো সেটা আমাদের বুঝতে হবে, তারপরে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব বসবে। আচ্ছা কি বললাম এখানে, কি করে চিনবো যে পারফেক্ট পার্টিসিপেলে জয়েনিং করব, যদি একটি কাজ আগে ঘটে এবং পরে অন্য কাজ ঘটে, তাহলে আমরা বুঝে নেব সেটা পারফেক্ট পার্টিসিপেল দিয়ে জয়েনিং করতে হবে। আর ফর্মুলাটা বলে দিয়েছি এখানে আমি। তো চলো একটা একটা করে আমরা উদাহরণ করি। চলো দেখি 1 নম্বর উদাহরণটা কি আছে, হি ফিনিশড হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট হোম, সে তার কাজ শেষ করেছিল
সে বাড়ি গিয়েছিল। আচ্ছা দেখো, সে কাজটা শেষ করছে তারপরেই কিন্তু সে বাড়ি যেতে পারছে। ঠিক আছে, সে কাজ শেষ করছে তারপরে কিন্তু বাড়ি শেষ করতে পারছে। কাজটা শেষ না করলে সে কিন্তু বাড়ি যেতে পারবে না। তার জন্য একটা কাজ হচ্ছে, তারপরে আর একটা কাজ হচ্ছে। তার জন্য আমরা এখানে কি করব, পারফেক্ট পার্টিসিপেল দিয়ে করব। পারফেক্ট পার্টিসিপেল কি, প্রথমে বসবে হ্যাভিং, এখানে দেখো হ্যাভিং বসেছে, তারপরে ভি3, ফিনিশডের ভি3 ফিনিশডই হয়। তারপরে এখানে কি আছে, হিজ ওয়ার্ক আছে, তার জন্য হি ওয়ার্ক, এর ডট ডটের জায়গায় হিজ ওয়ার্ক বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার কমা দিয়ে দিলাম, হি ওয়েন্ট হোম। হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। মানে কাজটা শেষ করে, মানেটা হচ্ছে হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, তার কাজ শেষ করে হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। এবার দেখো 2 নম্বর উদাহরণ দেখো, দ্য ওয়ার্ক ওয়াজ ডান, হি টুক রেস্ট। কাজটা শেষ হয়েছিল, করা হয়েছিল, করার পরে সে কি করেছিল, হি টুক রেস্ট, সে বিশ্রাম নিয়েছিল। ঠিক আছে, এখানে দেখো কাজটা শেষ করার পরেই সে কিন্তু বিশ্রাম নিয়েছিল। ঠিক আছে, এবার দেখো এখানে কী হবে, তাহলে হ্যাভিং হবে, হ্যাভিং বসেছে, তারপরে ডান হচ্ছে, ডু ডিড ডান, 3 নম্বর ফর্ম ডানই আছে এখানে। আচ্ছা, ডান, তারপরে দ্য ওয়ার্ক বসেছে, হি টুক রেস্ট, হি টুক রেস্ট। ওকে, এবার তারপরে দেখো, হি ফিনিশড হিজ ব্রেকফাস্ট, হি ওয়েন্ট টু স্কুল। সে তার ফিনিশড করেছিল ব্রেকফাস্ট, সকালের খাবার, তারপরে সে কোথায় গিয়েছিল, স্কুলে গিয়েছিল। এবার দেখো এখানে হ্যাভিং বসবে প্রথমে, হ্যাভিং ফিনিশড ভি3 ফিনিশড হিজ ব্রেকফাস্ট বসলো, হি ওয়েন্ট, হি বাকি যেটা আছে সেটা বসিয়ে দিলাম, দ্বিতীয় সেন্টেন্সে যা আছে সেটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর উদাহরণ, সি হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট, সি সাবমিটেড ইট। সে প্রজেক্টটা কমপ্লিট করেছিল, তারপরে সে এটাকে কী করেছিল, সাবমিট করেছিল। সে প্রজেক্ট কমপ্লিট না করলে তো সে সাবমিট করতে পারবে না, তাই না? তাহলে আমরা এটাকে পারফেক্ট পার্টিসিপেলে জয়েনিং করব। দেখো, হ্যাভিং কমপ্লিটেড দ্য প্রজেক্ট, হ্যাভিং বসিয়ে দিলাম ফর্মুলা অনুযায়ী, তারপরে ভি3 বসালাম, দ্য প্রজেক্ট আছে, প্রজেক্ট বসিয়ে দিলাম, বাদ বাকি হি সাবমিটেড ইট, সি সাবমিটেড ইট বসিয়ে দিলাম, জয়েনিং হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো, দে হ্যাড টেকেন রেস্ট, দে স্টার্টেড দেয়ার জার্নি। মানে তারা বিশ্রাম নেওয়ার পরে তারা তাদের জার্নিটা, মানে পথযাত্রাটা শুরু করেছিল। ঠিক আছে, তো তারা রেস্ট নিয়েছিল, তারপরে তারা তাদের মানে জার্নিটা শুরু করেছিল। তো হ্যাভিং দিয়ে করব, হ্যাভিং টেকেন রেস্ট, হ্যাভিং বসলো, ভি3 টেকেন বসলো, তারপরে রেস্ট, আর বাদ বাকি যেটা আছে সেটা কমা দিয়ে বসিয়ে দিলাম, জয়েনিং হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো 6 নাম্বার, আই হ্যাড রিড দ্য স্টোরি, আই আন্ডারস্টুড দ্য মিনিং। আমি স্টোরিটা পড়েছিলাম, আমি এর অর্থ বুঝেছিলাম। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো কী হবে, হ্যাভিং হবে, তারপরে রিড, ভি3 রিডই হয়, তারপরে দ্য স্টোরি, এবার বাদ বাকি সেকেন্ড সেন্টেন্সে যা ছিল তা কমা দিয়ে বসিয়ে দিলাম, হয়ে গেল জয়েনিং। আচ্ছা, 7 নাম্বারটা দেখো, দ্য রেইন হ্যাড স্টপড, উই ওয়েন্ট আউটসাইড। বৃষ্টিটা থেমেছিল, আমরা কি করেছিলাম, আউটসাইডে গিয়েছিলাম, বাইরে গিয়েছিলাম। বৃষ্টি থামার পরেই আমরা আউটসাইডে গিয়েছিলাম, মানে বৃষ্টি হলে আমরা আউটসাইডে বাইরে যেতাম না। তো দেখো এখানে কি বলছে, হ্যাভিং স্টপ রেইনিং উই ওয়েন্ট আউটসাইড, মানে বৃষ্টিটা থামার পরে আমরা বাইরে গেছিলাম। আচ্ছা, এটাকে আলাদাভাবে করতে পারো, দ্য রেইন হ্যাভিং স্টপড উই ওয়েন্ট আউটসাইড, মানে হ্যাভিং প্রথমে রেনটাকে লিখলাম, তারপরে হ্যাভিং প্লাস ভি3টাকে পরে লিখলাম, এভাবেও করা যায়। ঠিক আছে, এই গেল তোমার পারফেক্ট পার্টিসিপেল। এরপরে 2 নম্বর নিয়ম আমাদের যেটা আসছে আমাদের সামনে, সেটা হচ্ছে বাই ইউজিং ইনফিনিটিভস। মানে ইনফিনিটিভস দিয়ে আমরা কিভাবে জয়েনিং করতে পারি এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো দেখো, এই নিয়ম অনুযায়ী জয়েনিং করার পূর্বে আমাদের জেনে রাখা দরকার যে ইনফিনিটিভ কী জিনিস, মানে ইনফিনিটিভ জিনিসটা কি সেটা আমাদের বুঝে নেওয়া দরকার। দেখো, ইনফিনিটিভ কি, 2 প্লাস ভি1 মানে মেন ভার্ব, মানে 2 এর পরে যদি কখনো ভি1 থাকে তাহলে আমরা সেটাকে বুঝিয়ে নেব, এটা হচ্ছে ইনফিনিটিভ। 2 প্লাস ভি1 ইকুয়াল টু ইনফিনিটিভস। ওকে, যেমন দেখো, টু গো, 2 এর পরে ভি1 বসছে, টু কাম, টু প্লে, টু ইট ইত্যাদি। এবং এই যে 2 প্লাস ভি1 এটা কার মতো কাজ করবে, অনলি নাউন, মানে শুধুমাত্র নাউনের মতো কাজ করবে। ঠিক আছে, এবার দেখো এখানে যে বাক্যের গঠনগত তফাৎ অনুযায়ী একটি ইনফিনিটিভের অর্থ নানা রকম হতে পারে। যেমন, মানে একটা ইনফিনিটিভের অর্থ অনেক রকম হতে পারে। যেমন ধরে নাও, আমি একটা উদাহরণ দিয়েছি, টু প্লে,
প্লে মানে কিন্তু আমরা জানি খেলা, কিন্তু তার আগা দিকে যদি বসিয়ে দিই টু প্লে, তাহলে কিন্তু এর অনেকগুলো মানে হতে পারে। যেমন দেখো, টু প্লে মানে খেলতে, খেলাটা, খেলার জন্য, খেলার উদ্দেশ্যে, খেলবো বলে, খেলার মতো, খেলায়, খেলাতে ইত্যাদি। এর এতগুলো মানে হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে সবাইকে। টু প্লেটা অন্তত পক্ষে সবাই মনে রাখবা যে এর এতগুলো মানে হতে পারে। এবার দেখো এখানে কি বলছে যে নোট কি দিয়েছি আমি, যে দুটি সিম্পল সেন্টেন্স দ্বারা যখন উদ্দেশ্য, পারপাস, ইচ্ছা, উইশ, কারণ, রিজন এবং কাজ করার লক্ষ্য বা এম প্রকাশ করে, তখন আমরা টু প্লাস V1 ব্যবহার করে এক বাক্য যুক্ত করে জয়েনিং করতে হবে। মানে এখানে কি বুঝবে, দুটো বাক্যের মধ্যে কি বোঝাবে, ইচ্ছা বোঝাবে, উদ্দেশ্য বোঝাবে, কারণ বোঝাবে। তখন কিন্তু আমরা এই পদ্ধতিতে অর্থাৎ ইনফিনাইটিভস দিয়ে আমরা জয়েনিং করব। আচ্ছা, উদাহরণগুলো দেখে নাও। ঠিক আছে, হি হ্যাজ টু সন্স, তার দুটো ছেলে আছে। হি হ্যাজ টু টিচ দেম, তাদের কি করতে হবে, শিক্ষা দিতে হবে। মানে তার এটা দায়িত্ব আছে যে তাকে কি করতে হবে, তার দুটো সন্কে, তার ছেলেকে শিক্ষা দিতে হবে। আচ্ছা, এবার তোমরা একটা কথা মনে রাখো, যে জয়েনিং যখন আমরা করব, তখন যেগুলো দুটো সেন্টেন্সের মধ্যে, ধরে নাও এটা একটা সেন্টেন্স, তো এটা একটা সেন্টেন্স, দুটো সেন্টেন্সের মধ্যে যেগুলো এক রিপিট হয়েছে, মানে দুবার আছে, সেগুলো কিন্তু একবারই বসবে। আশা করি বুঝতে পেরেছো। মানে সেন্টেন্সের মধ্যে যেগুলো দুবার থাকবে সেগুলো একবারই বসবে, রিপিট হবে না। ঠিক আছে, যেমন দেখো এখানে হি আছে, এখানেও হি আছে, মানে হি একবারই বসবে। এখানে টু সন্স আছে, এখানে দেম আছে, টু সন্স মানেই তো ডেম, মানে টু সন্স বসবে, একবারই বসবে। ঠিক আছে, এবার দেখো, হি হ্যাজ টু সন্স, তার দুটো ছেলে আছে। হি হ্যাজ টু টিচ দেম, তাকে শিক্ষা দিতে হবে। এবার দেখো, হি হ্যাজ টু সন্স বসিয়ে দিলাম, টু টিচ, টু টিচ মানে তার দুটো ছেলে আছে শিক্ষা দেওয়ার জন্য, মানেটা হয়ে যাবে কি, শিক্ষা দেওয়ার জন্য তার দুটো সন আছে। এখানে দেখো হি একবার বসে গেছে, তাই এই সেন্টেন্সের হি আর বসবে না। ঠিক আছে, হ্যাজ এখানে বসে গেছে, হ্যাজ বসবে না। আচ্ছা, এবার দেম এখানে বসবে না, বলতে পারো দেম তো একবার বসেছে, দেমটাই হচ্ছে টু সন, টু সনটাই হচ্ছে দেম, তার জন্য দেমও আর বসবে না, শুধু টু টিচ এটাই বসবে এখানে, দিয়ে আমাদের জয়েনিং করতে হবে। ঠিক আছে, এবার দেখো, হি হ্যাজ এ সাইকেল, তার একটা সাইকেল আছে। হি উইশ টু সেল ইট, সে এটা ইচ্ছা করেছে যে সে এটাকে বিক্রি করে দেবে, তার একটা সাইকেল আছে বিক্রি করার জন্য। মানে এটা জয়েনিং করলে এরকম হবে যে তার একটা সাইকেল আছে বিক্রি করার জন্য। তো দেখো, হি হ্যাজ এ সাইকেল টু সেল, টু সেল মানে কি, বিক্রি করার জন্য তার একটা সাইকেল আছে, হয়ে গেল। শুধু এখান থেকে কি নিলাম, টু সেল নিলাম, ইটটা নিলাম না, ইটটা হচ্ছে সাইকেল, তার জন্য আর নিলাম না। এবার দেখো, হি হি একবারই বসছে, হ্যাজ একবারই বসছে, উইসেসটার আর দরকার নাই। ঠিক আছে, এবার 3 নম্বর দেখো, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। সি ওয়ান্টস টু পাস দ্য এক্সাম, সে এক্সামে পাস হতে চায়, মানে পরীক্ষায় পাস হতে চায়। সো সে কঠোর পরিশ্রম করে এক্সামে পাস হওয়ার জন্য, তাই না? জয়েনিং করলে তো বাংলা মানেটা এরকমই হবে। তো হি ওয়ার্কস হার্ড টু পাস দ্য এক্সাম, কী করার জন্য, টু পাস দ্য এক্সাম। এই দ্বিতীয় সেন্টেন্স থেকে শুধু এই টু পাস দ্য এক্সামটা নিলাম, কি করার জন্য, পাস করার জন্য। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর সেন্টেন্স, আই ওয়েন্ট টু কলকাতা, আমি কলকাতায় গিয়েছিলাম। আই স সায়েন্স সিটি, আমি কলকাতায় গিয়েছিলাম, আমি সায়েন্স সিটি দেখেছিলাম। মানে আমি কলকাতায় গিয়েছিলাম সায়েন্স সিটি দেখার জন্যই, তাই না? দেখো, আই ওয়েন্ট টু কলকাতা টু সি, এই দেখো টু এর পরে সবসময় V1 বসে, এই শটা V2 আর টু এর পরে V1, তাই এর V1 সি হয়ে গেল, টু সি দ্য সায়েন্স সিটি, আমি কলকাতায় গিয়েছিলাম সায়েন্স সিটি দেখার জন্য। ঠিক আছে, এবার দেখো 5 নাম্বারটা, হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, হি মাস্ট মেনটেন ইট, তার একটা বড় ফ্যামিলি আছে, তাকে অবশ্যই তাদের ফ্যামিলিটাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, তার বড় ফ্যামিলি আছে, মেনটেন করার জন্য। তো দেখো, হি হ্যাজ এ লার্জ ফ্যামিলি, ফার্স্ট সেন্টেন্স থেকে সম্পূর্ণটা নিলাম, কি করার জন্য, মেনটেন করার জন্য, টু মেনটেন, শুধু টু মেনটেন বসিয়ে দিলাম, টু এর পরে কি বসালাম, V1 সময় বসে, তার জন্য V1 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর উদাহরণটা কি বলছে।
এখানে আমি অনেকটি দিয়েছি যাতে তোমরা উদাহরণগুলো প্র্যাকটিস করতে করতেই তোমাদের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। দেখো, হি হ্যাজ সাম হোমওয়ার্ক, হি মাস্ট ফিনিশ ইট। তার কিছু বাড়ির কাজ রয়েছে, হোমওয়ার্ক রয়েছে, হি মাস্ট ফিনিশ ইট। তাকে এটা অবশ্যই ফিনিশ করতে হবে, পূরণ মানে সম্পন্ন করতে হবে। তো তার কিছু হোমওয়ার্ক রয়েছে ফিনিশ করার জন্য। তো দেখো, হি হ্যাড সাম হোমওয়ার্ক টু ফিনিশ, হয়ে গেল। এখান থেকে শুধু ভার্ব নিলাম। ভার্ব কি? ফিনিশ। এখানকার মধ্যে ভার্ব কে? ভার্ব হচ্ছে আমার ফিনিশ, তার জন্য শুধু ফিনিশ নিলাম। আচ্ছা, তারপরে দেখো, আই ওয়েন্ট দেয়ার, মাই অবজেক্ট ওয়াজ টু মিট হার। আমি সেখানে গিয়েছিলাম, আমার উদ্দেশ্য ছিল তার সাথে সাক্ষাৎ করা। তাহলে জয়েনিং করলে কী হবে? আমি সেখানে গিয়েছিলাম তার সাথে সাক্ষাৎ করার জন্য। আই ওয়েন্ট দেয়ার টু মিট হার। মাই অবজেক্ট, এগুলো কিচ্ছুরই দরকার নাই, আর কিচ্ছুরই দরকার নাই। ওয়াজ টজ কিছুই দরকার নাই। আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম টু মিট হার, তার সাথে সাক্ষাৎ করার জন্য। এই জন্য আমি বললাম যে তোমাদের এই যে এই সেন্টেন্সটা টু প্লে, টু প্লে এখানে আছে না, টু প্লে মানে খেলতে, খেলাটা খেলার জন্য, খেলার উদ্দেশ্যে, এগুলো সম্পূর্ণটাই মনে রাখবা। এখানে যদি আমি টু এর জায়গায়, প্লের জায়গায় যদি আমি গো বসাই, তাহলে কি হবে? গো মানে যাওয়া, যাওয়াটা, যাওয়ার জন্য, যাওয়ার উদ্দেশ্যে, যাব বলে, যাবার মতো, এইগুলো মানে হতে পারে। ঠিক আছে? টু ইট যদি বসাই তো টু খাওয়া, খাওয়াটা, খাওয়ার মতো, খাওয়ার উদ্দেশ্যে, খাবো বলে, খাওয়ার মতো ইত্যাদি হতে পারে মানেগুলো। এই মানেগুলো তোমরা মনে রাখবা, তাহলে জয়েনিং করতে তোমাদের সব থেকে সুবিধা হবে। এবার 8 নম্বর উদাহরণটা দেখো কি বলছে। হি প্র্যাকটিস ডেইলি, হি ইমপ্রুভ হিজ ইংলিশ। সে প্রতিদিন প্র্যাকটিস করছিল, সে তার ইংলিশ ইমপ্রুভ করেছে। ঠিক আছে? সে প্র্যাকটিস করছিল কিসের জন্য? তার ইংলিশ ইমপ্রুভ করার জন্য। যদি জয়েনিং করি বাংলা মানেটা এরকম হবে। তো হি প্র্যাকটিস ডেইলি, এখানে ভার্ব হচ্ছে ইমপ্রুভ, তো ভার্বের আগা দিকে শুধু টু বসিয়ে দাও। টু বসিয়ে দিলাম, টু ইমপ্রুভ হিজ ইংলিশ, হয়ে গেল জয়েনিং। এবার দেখো 9 নম্বরটা। দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি, হি রিচড দ্য রোড। দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি মানে বৃদ্ধ মানুষটা আস্তে আস্তে হাঁটছিল। হি রিচ দ্য রোড, সে রাস্তার পাশে পৌঁছানোর জন্য। ঠিক আছে? মানে বৃদ্ধ মানুষটা আস্তে আস্তে হাঁটছিল রাস্তার পাশে পৌঁছানোর জন্য। মানে করলে এটাই হবে, দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি টু। দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব কোনটা? এটা। ওটার পরে যা আছে বসিয়ে দাও, টু রিচ দ্য রোড, হয়ে গেল। সি সেভড মানি, সে মানি কি করছিল? টাকা সঞ্চয় করছিল। সে বাই নিউ ড্রেস, কারণ সে একটা নতুন ড্রেস কিনতে চায়। ঠিক আছে? সে টাকা জমা করছিল মানে নতুন ড্রেস কেনার জন্য। সি সেভড মানি টু বাই এ নিউ ড্রেস, হয়ে গেল। টু বাই, এখানে বাইটা হচ্ছে ভার্ব, তো বাই এর আগে দিকে টু বসিয়ে দাও, তাহলে ইনফিনিটিভ হয়ে গেল, টু বাই এ নিউ ড্রেস। আচ্ছা, 11 নম্বর দেখো। দ্য প্লেয়ার্স ট্রেন্ড হার্ড, দে উইন দ্য ম্যাচ। প্লেয়াররা কঠোর পরিশ্রম করছিল, ট্রেন মানে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছিল তাদের, কারণ তারা উইন হতে চাইছিল, মানে ম্যাচটা উইন করতে চাইছিল। প্রত্যেক খেলার শেষেই সাধারণত কি করে প্লেয়াররা অনেক প্র্যাকটিস করে, সেটাকে ট্রেন বলছে। তো প্লেয়াররা ট্রেন করছিল কিসের জন্য? ম্যাচটা জেতার জন্য। এই তো জিতার জন্য, টু উইন মানে জেতার জন্য। দ্য প্লেয়ার্স ট্রেন্ড হার্ড, ভার্ব এখানে উইন, তার আগে দিকে টু বসিয়ে দিয়ে ইনফিনিটিভ হয়ে গেছে, টু উইন দ্য ম্যাচ। আচ্ছা, এবার এখানে তোমাদের একটা নোটই বলে দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ নোটটা মনে রাখবা, যে জয়েনিং করতে দেওয়া দুটি সেন্টেন্সের মধ্যে যেগুলো সেম ওয়ার্ড থাকবে সেগুলো একবার বসবে, রিপিট হবে না। যেগুলো আমি তোমাদের আগেই বলে দিয়েছি। যেমন প্রথম সেন্টেন্সে দুটি জয়েনিং করতে দেওয়া প্রথম বাক্যের মধ্যে হি হ্যাজ টু সন্স বসেছে, কিন্তু দ্বিতীয় বাক্যে শুধু টিচ বসেছে। জয়েনিং করা হয়েছে, টিচ বসিয়ে জয়েনিং করা হয়েছে। দ্বিতীয় বাক্যের হি হ্যাজ অ্যান্ড দেম একবার বসায় আর রিপিট হয়নি। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথম সেন্টেন্সটাতে এখানে সেটাই বলা হয়েছে, যে প্রথম সেন্টেন্সটাতে কী হয়েছে, যে হি হ্যাজ একবার বসে গেছে, হি হ্যাজ আর বসবে না। টু সন্স একবার বসে গেছে, তার জন্য টু সন্স বলতে দেমটাকে বোঝাচ্ছে, তার জন্য দেমটা আর বসেনি। এটাই এখানে বলা হয়েছে, টু টিচ শুধু এখান থেকে নেওয়া হয়েছে, এটা ইনফিনিটিভ। ওকে, তাহলে ইনফিনিটিভ দিয়ে জয়েনিং করতে হয় কীভাবে, এটা নিয়ে তোমাদের আশা করি আর সমস্যা থাকবে না। তারপরে দেখো তোমাদের বাই ইউজিং অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে কী করে আমরা জয়েনিং করতে পারি দুটো সেন্টেন্সকে, চলো দেখি। নাউনের পাশে বসে যদি এক বা একাধিক শব্দ নাউনের দোষগুণ অবস্থা বোঝায় তাহলে সেটি হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, অ্যাডজেক্টিভ ফ্রেজ
মানে হচ্ছে অ্যাডজেক্টিভের যা কাজ অ্যাডজেক্টিভ ফ্রেজেরও তাই কাজ। মানে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনকে ডেসক্রাইব করা অথবা প্রোনাউনকে ডেসক্রাইব করা বা বর্ণনা করা। সেরকমই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজও, অ্যাডজেক্টিভ ফ্রেজেরও কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বর্ণনা করা। আচ্ছা, রুল, নিয়মটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে জয়নিং করলে ফ্রেজটি সাধারণত নাউনের পরে বসে, কিন্তু সিঙ্গেল অ্যাডজেক্টিভ হলে নাউনের আগে বসে, বিশেষ করে সিম্পল টু সিম্পল জয়নিং করার সময়। অর্থাৎ শর্টকাটে যদি বলি যে যদি একটা শব্দ হয় তাহলে নাউনের আগে বসবে, আর একাধিক যদি শব্দ হয় তাহলে নাউনের পরে বসবে। যেমন দেখো, এ গুড বয়, এখানে বয়টা হচ্ছে কি নাউন, তো নাউনের আগা দিকে গুড বসেছে অ্যাডজেক্টিভ। শর্টকাটে মনে রাখবা, নাউনের আগে যেই বসবে, নাউনের আগে যেই বসবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের আগে যেই বসবে সেই হচ্ছে অ্যাডজেক্টিভ, শর্টকাটে মনে রাখবা, ঠিক আছে? এবার দেখো দ্বিতীয় বাক্যে কি বলছে, এ বয় অফ গুড ক্যারেক্টার। এ বয় একটা বালক, অফ গুড ক্যারেক্টার ভালো চরিত্রের, মানে বালকটা কেমন, অত ভালো, কিরকম, গুড ক্যারেক্টারের। এই বালকটাকে বর্ণনা করছে গুড ক্যারেক্টার, তার জন্য এই অফ গুড ক্যারেক্টার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে? আচ্ছা চলো তারপরে দেখে নেওয়া যাক কি আছে। কি বলছে, অ্যাডজেক্টিভ জয়নিং করার সময় স্টেপ বাই স্টেপ রুল, এগুলো তোমরা একবার চোখ বুলিয়ে নেবে। সর্বপ্রথমে কমন নাউন খুঁজে নাও, মানে হচ্ছে দুটো সেন্টেন্স আমাদের জয়নিং করতে হবে এবং জয়নিং করার সময় আমাদের কমন নাউন কোনটা সেটা আমরা খুঁজে নেব প্রথমে। এবং দ্বিতীয় বাক্যের বিভাব অ্যাম, ইজ আর ওয়াজ, ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো কী করবো, একবার বাদ দিব, তুলে দেবো। এবং বাকি অংশটা নাউনের পরে বসা অ্যাডজেক্টিভ ফ্রেজ হলে, কিন্তু যদি সিঙ্গেল অ্যাডজেক্টিভ হয় তাহলে নাউনের আগে বসাও। আচ্ছা আচ্ছা, একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। যেমন দেখো এখানে বলা আছে হি বট এ পেন, সে একটা পেন কিনেছিল, কলম কিনেছিল। দ্য পেন ওয়াজ কস্টলি, মানে কলমটা কীরকম ছিল, দামি ছিল। আচ্ছা, সে একটা কলম কিনেছিল, কলমটা দামি ছিল। তুমি এটাকে একটা বাক্যে পরিণত করো তো, বাংলায় বললে কি হবে, সে একটা দামি পেন কিনেছিল, তাই না? হি বট, হি বট এ কস্টলি পেন। আচ্ছা, এখানে কি বলা আছে, কস্টলি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে পেনের গুণ বোঝাচ্ছে এবং পুরোটা মিলে অ্যাডজেক্টিভ ফ্রেজের কাজ করছে, ওকে? আচ্ছা, সর্বপ্রথমে আমাদের নিয়মে কি বলা আছে, কমন নাউন। কমন নাউনকে পেন, পেন হচ্ছে কমন নাউন। কেন কমন নাউন? কারণ এখানে নির্দিষ্ট পেনের কথা বলা হয়নি যে অগ্নি একটা পেন, যেমন ধরে নাও স্পার্শা একটা পেন, এগুলো পেনের তো এক্সট্রা করে নাম বলা হয়নি, তার জন্য পেন তো অনেক আছে পৃথিবীতে, তার জন্য পেন হচ্ছে এখানে আমার কমন নাউন। এই কমন নাউনটাকে খুঁজে বের করে নেব, কিন্তু এর আগা দিকে কোনো অ্যাডজেক্টিভ থাকলে সেটা আমাদের সিঙ্গেল অ্যাডজেক্টিভ থাকলে আগে বসবে, আর যদি মানে সিঙ্গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকে তাহলে পরে বসবে। আচ্ছা, তো হি বট। এবার আরেকটা কথা বলে দিই যে জয়নিং যখনই করব তখনই আমাদের মনে রাখবা যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, এটা নিয়ম। জয়নিং করতে দিলে প্রথমে সাবজেক্ট বসবে এখানে, তারপরে কি বসবে, ভার্ব বসবে, তারপরে আদার ওয়ার্ড কিছু বসতে পারে, ঠিক আছে? এবার দেখো হি এখানে সাবজেক্ট, এখানে হি বসেছে। আচ্ছা, হি এখানে সাবজেক্ট, হি বসেছে। ভার্ব হচ্ছে কে, ভার্ব হচ্ছে বট, বট বসেছে। আচ্ছা, হি বট, সে কিনেছিল, কি কিনেছিল, একটা কস্টলি পেন কিনেছিল, এ কস্টলি পেন কিনেছিল। এ কস্টলি, এখানে কস্টলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কার আগে বসবে, সবসময় পেন মানে নাউনের আগে বসবে, তার জন্য নাউনের আগে কস্টলি বসেছে এখানে আমাদের, ঠিক আছে? এবার দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, দ্বিতীয় সেন্টেন্সে কি বলা হয়েছে, যে আই স এ বয়, আমি একটা বালককে দেখেছিলাম, দ্য বয় ওয়াজ ওয়ান্ডেড, বালকটা কীরকম ছিল, আহত ছিল। তো আমি একটা বালককে দেখেছিলাম, আমি একটা আহত বালককে দেখেছিলাম, যদি জয়েনিং করতে যাই তাহলে এটা হবে, তাই না? তো আই স, সাবজেক্ট বসলো আই, তারপরে ভার্ব বসলো। আই স, আমি দেখেছিলাম, কি দেখেছিলাম, এ ওন্ডেড বয়, একটা ওন্ডেড বয় মানে একটা আহত বালককে দেখেছিলাম। আচ্ছা, এখানে তোমরা এ যে দেখতে পাচ্ছ, অ্যাডজেক্টিভের আগে এটে বসে না, এটা বসেছে কার জন্য, এটা বসেছে এই বয়ের জন্য,
ঠিক আছে। ওন্ডেড অ্যাডজেক্টিভটি বয়ের অবস্থা বোঝাচ্ছে, এখানে বিস্তারিত ভেঙে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো কি বলা হয়েছে, সি লিভস ইন এ হাউস, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার। সে একটা বাড়িতে বসবাস করে, বাড়িটা হচ্ছে নদীর পাশে, ঠিক আছে। সে একটা নদীর পাশে বাড়িতে বসবাস করে। তো সি লিভস ইন এ হাউস নিয়ার দ্য রিভার, নিয়ার দ্য রিভার, দ্য হাউস, দ্য হাউস, হাউসটা কি, হাউসটা কোথায়, নিয়ার দ্য রিভার, তার জন্য এই হাউস বসে গেছে একবার, তার জন্য এখানে নিয়ার দ্য রিভার বসেছে। আচ্ছা, এখানে আমরা বুঝবো কী করে যে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে জয়েনিং করব। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা, যে দুটো যে সেন্টেন্স থাকবে আমাদের, সেই দুটো সেন্টেন্সের মধ্যে প্রথম যে সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সে তার সম্পর্কে বর্ণনা দিবে দ্বিতীয় সেন্টেন্সটা, ঠিক আছে। আরও শর্টকাটে বললে, প্রথম সেন্টেন্সের যে নাউনটা আছে, সে নাউনটার সম্পর্কে বর্ণনা করবে দ্বিতীয় সেন্টেন্সটা, ঠিক আছে। এখানে দেখো বয়, তো বয়টা কীরকম, দ্য ওন্ডেড, আহত ছিল। তারপরে এখানে দেখো হাউস, হাউসটাকে ডিসক্রাইব করছে, কোথায় হাউসটা, দ্য হাউস ইজ নিয়ার দ্য রিভার, ঠিক আছে। তাহলে আমরা বুঝে নেব এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে জয়েনিং করতে হবে। আচ্ছা, নিয়ার দ্য রিভার, নিয়ার দ্য রিভার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ এই হাউসকে ডিসক্রাইব করছে কে, হাউস, হাউসটা কোথায়, নিয়ার দ্য রিভার ডিসক্রাইব করছে, এটি হাউসকে ডিসক্রাইব বা বর্ণনা করছে। আচ্ছা, তারপরে দেখো, সি বট এ ড্রেস, সে একটা ড্রেস কিনেছিল। সি দ্য ড্রেস ওয়াজ মেড অফ সিল্ক, ড্রেসটা কিসের ছিল, সিল্কের তৈরি ছিল। কিসের তৈরি ছিল, দ্য ড্রেসটা কিসের তৈরি ছিল, মেড অফ সিল্ক, মানে সিল্কের তৈরি ছিল, মানে এই মেড অফ সিল্কটা হয়ে যাবে আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে জয়েনিং করব কি করে, সি বট এ ড্রেস মেড অফ সিল্ক, সি বট সাবজেক্ট বসেছে, ভার্বের বসেছে, এ ড্রেস বসে গেছে এখানে। যদি অবজেক্ট থাকে, আর একটা কথা মনে রাখো, যে যদি সাবজেক্ট তো থাকবেই, তারপরে ভার্ব যদি থাকে, তাহলে অবজেক্ট থাকলে কিন্তু অবজেক্টটা আমাদের বসিয়ে দিতে হবে এখানে, ঠিক আছে। এটা মনে রাখবা, অবজেক্ট যদি থাকে অবজেক্টটা আমাদের বসে যাবে। সি বট এ ড্রেস মেড অফ সিল্ক, সে একটা ড্রেস কিনেছিল, সেই ড্রেসটা কিসের ছিল, সিল্কের তৈরি ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, যে মেড অফটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটি ড্রেসের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বর উদাহরণ, 5 নম্বর উদাহরণ কি আছে, আই হিয়ার এ স্ক্রিম, দ্য স্ক্রিম ইজ ফ্রাইটেনিং, আমি একটা আওয়াজ শুনেছিলাম, তীক্ষ্ণ আওয়াজ শুনেছিলাম, দ্য স্ক্রিম ইজ ফ্রাইটেনিং, এবং আওয়াজটা কীরকম ছিল, ভীতকর ছিল। তা আমি একটা ভীতকর আওয়াজ শুনেছিলাম, আই হিয়ার এ ফ্রাইটেনিং স্ক্রিম যদি জয়েনিং করি। আচ্ছা, এখানে ফ্রাইটেনিংটা হচ্ছে তোমার কি, অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কার আগে বসবে, সবসময় নাউনের আগে বসবে। আচ্ছা, নাউনকে এখানে স্ক্রিমটা হচ্ছে নাউন, তো নাউনের আগা দিকে ফ্রাইটেনিংটা বসেছে। এবার এখানেও দেখো, এর আগের সেন্টেন্সগুলো যত ছিল সবগুলোতে দেখবা যে একটা জিনিস, প্রথম থেকে একটা জিনিস লক্ষ্য করবা, যে তোমরা একটা মনে রাখবা, যে সাধারণত বি ভার্বের পরে, বি ভার্ব মানে অ্যামিজার ওয়াজওয়ারের পরে অ্যাডজেক্টিভ বসে, আর অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। আর জয়েনিং যখন করেছি তখন দেখো নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভটা বসেছে, মানে এটা হচ্ছে বৈশিষ্ট্যই যে নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে। এরপরে এখানে তার পরবর্তী উদাহরণটা দেখে নাও, যে কি আছে এখানে, আই লস্ট মাই পেন, ইট ওয়াজ এ নিউ পেন, আমি আমার পেনটা হারিয়েছিলাম, এটা নতুন পেন ছিল। আমি আমার নতুন পেন হারিয়েছিলাম, আই লস্ট সাবজেক্ট ভার্ব বসে গেল, আই লস্ট মাই, এই যে পেনটা তো হচ্ছে নাউন, পেনটা হচ্ছে কি নাউন, আর নাউনের আগে দিয়ে কি বসে আছে, নিউ বসে আছে। তো নিউটা কি, নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার জন্য নিউটা এখানে নাউনের আগেই বসবে, আই লস্ট মাই নিউ পেন, এটা জয়েনিং হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো, দ্য বয় টুক হোম এ ডগ ফ্রম দ্য ফিল্ড, মানে ছেলেটা একটা কুকুরকে ফিল্ড থেকে বাড়ি নিয়ে এসেছিল, দ্য ডগ ওয়াজ ওন্ডেড, ডগটা কীরকম ছিল, ওন্ডেড ছিল, আহত ছিল। এখানে দেখো ওয়াজটা হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে সবসময় কী বসেছে, ওন্ডেড বসেছে, অ্যাডজেক্টিভ বসেছে, আর অ্যাডজেক্টিভ কার আগে বসবে জয়েনিং করার সময়, নাউনের আগে বসবে। তো দেখো জয়েনিং হয়েছে কীভাবে, দ্য বয় টুক হোম এ ওন্ডেড ডগ, এ ওন্ডেড ডগ ফ্রম দ্য ফিল্ড, এ ওন্ডেড ডগ। আচ্ছা, ডগটাকে, ডগটা হচ্ছে এখানে আমাদের নাউন, তো ডগটা কীরকম ছিল,
উন্ডেড ছিল, তার জন্য নাউনের আগে আমাদের উন্ডেডটা বসিয়ে দিলাম, ফ্রম দ্য ফিল্ড বাকিটা বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে কি বলা হয়েছে যে দেখো, প্রথম বাক্যের নাউনটার সম্পর্কে এক্সট্রা বর্ণনা থাকবে দ্বিতীয় বাক্যটিতে, তখন এই পদ্ধতিতে আমরা জয়নিং করব। ঠিক আছে, আশা করি তোমাদের এই অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে জয়নিং করার নিয়মটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয়ে থাকে তো আবার তোমরা ভিডিওটাকে প্রথম থেকে দেখো। আচ্ছা, তারপরে চলে আসছে আমাদের সামনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ফ্রেজটা জিনিসটা কি? মানে আমরা জানি অ্যাডভার্বের যা কাজ, অ্যাডভার্বের কাজ কি? ভার্বকে ডেসক্রাইব করা, অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করা অথবা অ্যাডভার্বকে ডেসক্রাইব করা। তখন আর অ্যাডভার্বিয়াল ফ্রেজেরও সেই একই কাজ, মানে অ্যাডভার্বের একটা যা কাজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজেরও তাই কাজ। আচ্ছা চলো দেখি কি বলা হয়েছে। যে ফ্রেজ ভার্বকে বর্ণনা করে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। এই প্রকার অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলি হলো, এখানে কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ দেওয়া আছে, তোমরা চাইলে মনে রাখতে পারো, কাজে লাগবে। যেমন দেখো, সার্টেন, সার্টেনলি, সার্টেনলি, সিওরলি, ফর্চুনেটলি, আনফর্চুনেটলি, আনলাকিলি, সারপ্রাইজিংলি, হরিবেললি, এক্সট্রিমলি, ইউজুয়ালি, উইথাউট অ্যানি ফিয়ার, উইথাউট অ্যানি হেজিটেশন, ইন দ্য মর্নিং, এগুলো দেওয়া আছে, এগুলো মুখস্থ করে রাখতে পারো। ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে জয়েনিং করার দুটো নিয়ম রয়েছে। কটা নিয়ম রয়েছে? দুটো নিয়ম। আমরা একটা একটা করে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে। 1 নম্বর নিয়মটা কি, যদি দ্বিতীয় বাক্যে, মানে আমরা জয়েনিং করতে দেব তখন আমাদের কটা সেন্টেন্স থাকবে? দুটো সেন্টেন্স থাকবে বা দুটো বাক্য থাকবে। কিন্তু কি বলছে এখানে, দ্বিতীয় বাক্যে যদি ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ, ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ থাকে, তবে অ্যাডজেক্টিভটিকে অ্যাডভার্বে পরিণত করে সেন্টেন্সের শুরুতে বা মেন ভার্বের আগে বসবে জয়েনিং করার সময়। আশা করি বুঝতে পেরেছো। মানে যদি দ্বিতীয় বাক্যে ইট ইজের পরে কোনো অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেই অ্যাডজেক্টিভটাকে আমরা কি করব? অ্যাডভার্বে পড়ে নেব এবং অ্যাডভার্ব করে সর্বপ্রথমে বসাবো। যেমন ধরে নাও, দ্বিতীয় বাক্যে আছে ইট ইজ সার্টেন, তাহলে সেটাকে করে নেব আমরা কি, এটা সার্টেন, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, সার্টেন হচ্ছে অ্যাডজেক্টিভ, ওটাকে কী করে নেবো? সার্টেনলি, ভার্বের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। এর ব্যতিক্রমও আছে। যদি দ্বিতীয় বাক্যে ইট ইজ শিওর থাকে, তাহলে শিওরলি করে দেবো এবং সেটাকে প্রথম বাক্যের প্রথমে বসাবো। যদি দ্বিতীয় বাক্যে ইট ইজ ফরচুনেট থাকে, তাহলে আনফরচুনেট করে নেব, ইট ইজ আনফরচুনেট থাকে, তাহলে আনফরচুনেটলি করে দেবো, অ্যাডভার্ব করে দেবো এবং বাক্যের প্রথমে বসাবো। যদি দ্বিতীয় বাক্যে ইট ইজ ইউজুয়াল থাকে, তাহলে সেটাকে ইউজুয়ালি করে নেব এবং বাক্যের প্রথমে বসাবো। ঠিক আছে। এবার চলো কয়েকটা উদাহরণ করে নিই, তাহলে বুঝতে পারবে, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, হি উইল কাম হিয়ার, সেখানে আসবে। ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত। আচ্ছা দেখো, ইট ইজ সার্টেন, এখানে দেখো ইট ইজ, আমরা এখানে কি বললাম যে ইট ইজ সার্টেন যদি থাকে তাহলে কি করে নেবো ওটাকে? সার্টেনলি। এখানে সার্টেন ছিল, ইট ইজ সার্টেন আছে, সার্টেন ছিল, সার্টেনটাকে সার্টেনলি করে দিয়েছি এবং বাক্যের প্রথমে বসিয়ে দিয়েছি এবং বাদ বাকি যা আছে তা বসিয়ে দিয়েছি। ঠিক আছে। ইট ইজ সার্টেনটাকে কী করলাম? সার্টেনলি করে দিলাম, সার্টেন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব করে দিলাম এবং বাকি যা আছে হি উইল কামস এটা বসিয়ে দিলাম, জয়েনিং হয়ে গেল। সার্টেনলি হি উইল কাম, নিশ্চিত সে এখানে আসবে। তারপর দ্বিতীয় বাক্য দেখো, দ্য গার্ল উইল পাস দ্য এক্সাম, ইট ইজ শিওর, মেয়েটি এক্সাম পাস করবে, এটা শিওর, মানে এটা নিশ্চিত। তো শিওরলি, শিওরটাই কী করবো? শিওরলি করে নেব। শিওরলি বাদ বাকি যা আছে তা বসিয়ে দেবো, দ্য গার্ল উইল পাস দ্য এক্সাম। তারপরে দেখো কি আছে, হি ফেইল্ড, ইট ইজ আনফর্চুনেট, সে ব্যর্থ হয়েছিল, ফেল করেছিল, এটা আনফর্চুনেট। তো আনফর্চুনেট আছে, ইট ইজ আনফর্চুনেট, এই আনফর্চুনেটলি মানে এটা আনফর্চুনেটলি করে নেবো, এটা অ্যাডজেক্টিভ, এটাকে অ্যাডভার্ব করে নেবো। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, হি ফেইল্ড, সে কী করলো? ফেল করে গেল। তারপরে দেখো কি আছে 4 নম্বর, ধরো দ্য বাস ওয়াজ ক্রাউডেড, মানে বাসটা কী ছিল? বাসটা ছিল ক্রাউডেড ছিল, মানে ভিড় ছিল প্রচুর। দ্যাট ওয়াজ ইউজুয়াল, এটা ইউজুয়াল। আচ্ছা, এখানে জয়েনিং করার সময় কি হয়েছে দেখো, আমরা বললাম দ্যাট ওয়াজ ইউজুয়াল, ইউজুয়াল থাকলে প্রথমে বসবে, কিন্তু এখানে তখন মিডিলে বসছে। কেন বসছে? দ্য বাস ওয়াজ ইউজুয়ালি ক্রাউডেড। কিন্তু যদি তুমি এরকম করতে যাও যে ইউজুয়ালি দ্য বাস ওয়াজ ক্রাউডেড, তাহলে কিন্তু মানেটা আলাদা হয়ে যাবে। কেন? কারণ এখানে কারণ হিসেবে বলে দেওয়া আছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যেগুলো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেমন হচ্ছে ইউজুয়ালি, অফেন, অলওয়েজ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে। এগুলো সাধারণত মেন ভার্বের আগে বসে। এদের বৈশিষ্ট্য কি? এরা সব সময় মেন ভার্ব, এই যে ক্রাউডেড হচ্ছে আমাদের মেন ভার্ব,
তার আগে সবসময় বসবে এদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি যেগুলো, যেমন জেনারেলি, অলওয়েজ, সামটাইমস, ফ্রিকুয়েন্টলি, রিয়ালি, অ্যাজ রুল ইত্যাদি আছে, এগুলো সবসময় অ্যাডভার্বের আগে বসবে, ঠিক আছে। এবার দেখো 5 নম্বরে হয়তো হি উইল সাকসিড, সে সফল হবে। ইট ইজ সার্টেন, এটাই নিশ্চিত। তো সার্টেনলি হি উইল সাকসেড, নিশ্চিত সে সাকসেস হবে। সার্টেনলি, সার্টেনটাকে কী করেছি, সার্টেনলি করে দিয়েছি। হি উইল সাকসেস, বাদ বাকি যা আছে তারপর সি দিয়েছি। আশা করি এটা তোমাদের খুব সহজ লেগেছে। এরপরে চলো দ্বিতীয় নিয়মটাকে আমরা দেখব। রুল নাম্বার 2, যদি দ্বিতীয় বাক্যে কোনো কাজ কিভাবে, কতটা, কি অবস্থায় হয়েছে বোঝায়, তাহলে সেটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বানাতে হবে, ঠিক আছে। যেমন দেখো উইথআউট প্লাস নাউন দিয়ে আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বানাতে পারি। কখন, যদি বাক্যে নট, নো, নেভার, ডিড নট থাকে তাহলে উইথআউট প্লাস নাউন হবে। মানে নেগেটিভ ওয়ার্ড যদি থাকে দ্বিতীয় বাক্যের মধ্যে, তাহলে আমরা সেটা কী করবো, উইথআউট প্লাস নট। যেমন ধরে নাও ডিড নট ফেয়ার আছে, তো উইথআউট ফেয়ার, ফেয়ারটা হচ্ছে কি আমাদের এখানে নাউন, তার জন্য তার আগে দিয়ে কী বসবো, উইথআউট বসাবো, মানে নাউনের আগার দিকে উইথআউট বসাবো। যেমন ডিড নট ফেয়ার, তারপরে হ্যাড নো ডাউট, উইথআউট ডাউট, ডিড নট হেজিটেট, উইথআউট হেজিটেশন। চলো এবার উদাহরণগুলো দেখে নিই। এক কথায় নেগেটিভ যদি থাকে তাহলে উইথআউট প্লাস নাউন বসিয়ে আমরা সেটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজে মানিয়ে নিব। যেমন দেখো, আচ্ছা দাঁড়াও, যেমন দেখো হি স্পোক দ্য ট্রুথ, সে সত্য কথা বলেছিল। সি ডিড নট ফেয়ার অ্যাট অল, সে আদতেই একটুকু ভয় করেনি। আচ্ছা দেখো সি স্পোক দ্য ট্রুথ, যা আছে তা বসিয়ে দিলাম। কি বললাম, ডিড নট যদি থাকে, ডিড নট ফেয়ার আছে মানে নেগেটিভ আছে, তাহলে কি বসাবো, উইথআউট ফেয়ার বসাবো, উইথআউট অ্যানি ফেয়ার। অ্যানিটা বসালাম, ভালো লাগবে তার জন্য, অ্যানি বসাটা ভালো। তারপরে দেখো হি অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নগুলির উত্তর দিয়েছিল। হি হ্যাড নো ফিয়ার, তার কোনো ভয় ছিল না। দেখো নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে কি বসবো, উইথআউট অ্যানি ফিয়ার বসাবো, উইথআউট ফিয়ার বসাবো, ঠিক আছে। হি অ্যান্সার দ্য কোশ্চেন উইথআউট অ্যানি ফিয়ার, ঠিক আছে। এবার তারপরে দেখো কী আছে, সি অ্যাকসেপ্টেড দ্য অফার, সে অফারটাকে অ্যাকসেপ্ট করেছিল। সি নেভার কমপ্লেন, সে কখনো কমপ্লেন করেনি। আচ্ছা সি অ্যাকসেপ্টেড দ্য অফার, এখানে কমপ্লেন, নেভার আছে, নেগেটিভ আছে, তার জন্য কী করবো, কমপ্লেন্টের আগে উইথআউট বসিয়ে দেবো। কমপ্লেন কিন্তু দেখো ভার্ব, ঠিক আছে, কিন্তু উইথআউটের পরে কি বসবে সবসময়, কি বসবে এখানে বললাম, উইথআউটের পরে সবসময় কিন্তু নাউন বসবে। উইথআউটের পরে কি বসবে, নাউন বসবে। এখানে দেখো উইথআউটের পরে নাউন বসবে, কিন্তু এখানে দেখো কমপ্লেনটা হচ্ছে কিন্তু তোমার কমপ্লেনটা কিন্তু তোমার হচ্ছে ভার্ব, আর কমপ্লেন্টের ভার্বকে যদি আমি নাউন করতে যাই তাহলে হয়ে যাবে কমপ্লেন্ট, ঠিক আছে, তার জন্য উইথআউট কমপ্লেন্ট হয়েছে। আচ্ছা তারপরে দেখো দ্বিতীয় ফর্মুলাটা কি আছে এখানে, যে উইথ প্লাস নাউন, যদি বাক্যে কেয়ার, কারেজ, কনফিডেন্স, প্যাশেন্স থাকে তাহলে উইথ প্লাস নাউন হবে। যেমন বললাম হি ওয়াজ কেয়ারফুল, তাহলে হবে উইথ কেয়ার। যদি সি ওয়াজ কনফিডেন্ট, দেখো কনফিডেন্ট আছে, তাহলে উইথ কনফিডেন্স, কনফিডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর উইথের পরে কী বসবে, নাউন বসবে, তার জন্য কনফিডেন্স হয়ে গেছে। দ্য বয় ওয়াজ ব্রেভ, ব্রেভটা কিন্তু হচ্ছে কি, ব্রেভটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এখানে কারেজ হয়ে গেছে, উইথ কারেজ, ঠিক আছে। এবার দেখো উদাহরণ, সি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটা করেছিল। সি ওয়াজ কেয়ারফুল, সে খুব যত্নবান ছিল, ঠিক আছে, সে কাজটা যত্ন সহকারে করেছিল। হি ডিড দ্য ওয়ার্ক উইথ কেয়ার। আচ্ছা কেয়ারফুল হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ, আর কেয়ারটা হচ্ছে নাউন, এটা কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে, তার জন্য উইথ কেয়ার হয়েছে। তারপর দেখো দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটা, সি স্পোক বিফোর দ্য ক্লাস, সে ক্লাসের সামনে কথা বলেছিল। সি ওয়াজ কনফিডেন্ট, সে পুরোপুরি কনফিডেন্ট ছিল, ঠিক আছে। কনফিডেন্ট কিন্তু অ্যাডজেক্টিভ, এর নাউন ফর্ম কী হবে, কনফিডেন্স হবে, তার জন্য সি স্পোক বিফোর দ্য ক্লাস উইথ কনফিডেন্স হয়েছে। দেখো উইথ কনফিডেন্স হয়েছে। তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো কী আছে, যে সি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, সে রেজাল্টের জন্য অপেক্ষা করেছিল। সি ওয়াজ পেশেন্ট, সে খুব ধৈর্যশীল, তার মানে তার খুব ধৈর্য ছিল। সি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, আচ্ছা পেশেন্ট হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, কারণ বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু পেশেন্টের পেশেন্স হচ্ছে তোমার নাউন,
ঠিক আছে, তার জন্য এখানে উইথ পেশেন্স হয়েছে। আচ্ছা, তারপরে আর একটা দেখো 3 নাম্বার ফর্মুলা কি আছে এখানে, যে ইন প্লাস নাউন আমরা কখন বসাবো, যদি বাক্যের মধ্যে দেখতে পাই সাইলেন্ট দেখতে পাই, সাইলেন্স দেখতে পাই, সিক্রেটলি দেখতে পাই, হারি দেখতে পাই, তাহলে ইন প্লাস নাউন করবো। যেমন উদাহরণ, হি ওয়াজ যদি সাইলেন্ট থাকে তাহলে ইন সাইলেন্স করবো, হি স্পোক সিক্রেটলি তাহলে ইন সিক্রেট করবো। সিক্রেটলি অ্যাডজেক্টিভ, না সরি অ্যাডভার্ব, আর এটাকে আমরা নাউন করে নিয়েছি। ইন হারি, হি ওয়াজ ইন হারি হ্যাস্ট, হারির হ্যাস্ট করেছি। আচ্ছা, এবার একটা উদাহরণ দেখে নাও, দ্য বয় লিসেন্ড, ছেলেটা কি করছিল, শুনছিল। হি ওয়াজ সাইলেন্ট, সে কীরকম ছিল, নীরব ছিল। দ্য বয় লিসেন্ড ইন সাইলেন্স, দেখো সাইলেন্স যদি থাকে, তাহলে ইন সাইলেন্স করতে হবে, সাইলেন্ট অ্যাডজেক্টিভ, এটা নাউন করেছি। তারপরে দেখো কি আছে, সি স্পোক টু মি, সি স্পোক সিক্রেটলি, সে আমার সামনে কথা বলছিল, সে মানে চুপি চাপে কথা বলছিল। তো সি স্পোক টু মি, এবার সিক্রেটলিটা হচ্ছে অ্যাডভার্ব, এটাকে সিক্রেট হচ্ছে ভার্ব, তার জন্য ইন সিক্রেট করে দিলাম। ঠিক আছে, হি লেফট দ্য রুম, হি ওয়াজ ইন হ্যারি, সে রুমটা ছেড়ে চলে গেল, সে কি ছিল, খুব তাড়াহুড়োই ছিল। হি লেফট দ্য রুম ইন হ্যাস্ট, এখানে হারিটার জায়গায় ইন হ্যাস্ট করে দিলাম, কারণ নাউনের পরে সবসময় প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলো 5 নাম্বার আমাদের চলে আসছে অ্যাবসলিউট ফ্রেজ, বাই ইউজিং অ্যাবসলিউট ফ্রেজ। আচ্ছা চলো, অ্যাবসলিউট ফ্রেজ জিনিসটা কি আমরা একটু বুঝে নিই। দেখো, সাধারণত ইংরেজি ব্যাকরণে অ্যাবসলিউট ফ্রেজ হিসেবে দুটি ফ্রেজের কথা আলোচিত হয়ে থাকে। যেমন এক নম্বর হচ্ছে অ্যাবসলিউট ফ্রেজ হিসেবে দুটি ফ্রেজের কথা আলোচনা হয়ে থাকে, একটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3, আর একটা হচ্ছে বিং প্লাস অ্যাডজেক্টিভ। এই দুটোই দিয়ে আমরা জয়েনিং করব। তো কী করে করব চলো দেখি। হ্যাভিং প্লাস ভি3 মানে হ্যাভিংয়ের পরে সবসময় ভি3 বসবে, যেমন হ্যাভিং রাইজেন, উদিত হওয়াই, হ্যাভিং ব্রোকেন আউট মানে ছড়িয়ে পড়াই, বাংলা মানে সব মুখস্থ রাখবা, তাহলে জয়েনিংয়ের সুবিধা হবে। তারপরে দেখো বিং প্লাস অ্যাডজেক্টিভ, যেমন দেখো বিং টায়ার্ড মানে ক্লান্ত হওয়াই, বিং ওভার মানে শেষ হওয়াই। এবার এখানে একটা নোট করে দেওয়া আছে, নোট করা হয়নি কিন্তু এখানে নোট লেখা আছে, দেখো যে তবে কথা আমাদের মনে রাখা দরকার যে জয়েনিং করতে দেওয়া দুটি বাক্যের মধ্যে অ্যাকশন ভার্বের প্রাধান্য থাকলে হ্যাভিং ভার্ব হয়। মানে যে দুটো বাক্যের আমরা জয়েনিং করব সেখানে যদি অ্যাকশন ভার্ব থাকে, মানে অ্যাকশন মানে কাজ করা বোঝাবে তার দ্বারা, তাহলে কিন্তু আমরা হ্যাভিং ভার্ব ব্যবহার করব। কিন্তু যদি বি ভার্বের প্রাধান্য থাকে তাহলে বিং প্লাস অ্যাডজেক্টিভ হয়, দিয়ে আমরা জয়েনিং করব। তবে এখানে আর একটা বলা হয়েছে যে বিংয়ের ক্ষেত্রে দুটি বাক্যের কর্তা যদি একই হয় তবে বিং প্রথমে সম্পন্ন হওয়া ক্রিয়াটির সঙ্গে থাকবে। আচ্ছা, এটা পড়ার পরে এতটুকু মনে রাখো যে অ্যাকশন ভার্ব থাকলে আমরা হ্যাভিং প্লাস ভি3 ব্যবহার করব, এবং সেন্টেন্সের মধ্যে যদি বি ভার্ব থাকে তাহলে আমরা বিং প্লাস অ্যাডজেক্টিভ ব্যবহার করব। ঠিক আছে, দেখো কি বলা আছে, দ্য সান রোজ, সূর্য উদিত হয়েছিল, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, কুয়াশাগুলো কি হয়েছিল, দূরীভূত হয়েছিল। এবার দেখো এই রোজ, এই রোজটা কিন্তু অ্যাকশন ভার্ব, মানে এর দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে অ্যাকশন ভার্ব। অতএব যেহেতু এটা অ্যাকশন ভার্ব তার জন্য আমরা কোন ভার্ব ব্যবহার করব, হ্যাভিং ভার্ব ব্যবহার করব, মানে হ্যাভিং প্লাস ভি3 ব্যবহার করব। তার জন্য দেখো দ্য সান সাবজেক্ট বসলো, তারপরে কি বসবে, হ্যাভিং রাইজেন, এই রোজটা ভি2 ছিল আর হ্যাভিংয়ের পরে ভি3 বসে, তার জন্য রোজটা হয়ে গেল কি, রাইজেন হয়ে গেল। ঠিক আছে, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, সূর্য উদিত হয়েছিল মানে হওয়ায় ফগগুলো কি হয়েছিল, কুয়াশাগুলো দূরীভূত হয়েছিল। এবার দেখো দ্বিতীয় নাম্বার, দ্য ওয়ার ব্রোক আউট, দ্য প্রাইস রোজ হাই। আচ্ছা, এখানেও দেখো ব্রোক আউট এটাও অ্যাকশন ভার্ব, তাহলে আমরা কী দিয়ে করবো, হ্যাভিং প্লাস ভি দিয়ে করব, হ্যাভিং প্লাস ভি3 দিয়ে করব। দ্য ওয়ার এই ব্রোক আউট, ব্রোকটা হচ্ছে ভি2 তার জন্য ব্রোকেন হয়ে যাবে, তার আগে দিয়ে কী বসবে, হ্যাভিং বসবে, হ্যাভিং ব্রোকেন আউট দ্য প্রাইস রোজ হাই, দ্য প্রাইস রোজ হাই। ঠিক আছে, এবার তারপরে দেখো, তারপরে কি আছে 3 নাম্বার সেন্টেন্সে, ইট ওয়াজ এ হলিডে উই ওয়েন্ট আউট ফর দ্য পিকনিক। আচ্ছা দেখো ওয়াজ, এই ওয়াজটা কিন্তু বি ভার্ব, এটা কিন্তু অ্যাকশন ভার্ব না। এই ওয়াজটা যেহেতু বি ভার্ব তার জন্য আমাদের কি করতে হবে, বিং প্লাস অ্যাডজেক্টিভ বসাতে হবে। কিন্তু
এখানে আর একটা কথা বলা হয়েছিল যে যে বিং ভার্বের, অর্থাৎ কি বলা হয়েছে, যে বিং এর ক্ষেত্রে দুটি বাক্যের কর্তা যদি একই হয় তাহলে বিং প্রথমে বসবে। বিং কোথায় বসবে? প্রথমে বসবে। তো এখানে দেখো, এখানে কি দুটি বাক্যের কর্তা একই আছে? ইট ওয়াজ এ হলিডে, ইট এখানে সাবজেক্ট, আর এখানে সাবজেক্টকে উই, অর্থাৎ দুটো বাক্যের কর্তা আলাদা। অতএব বিগ তাহলে প্রথমে বসবে না, বিগ মিডিলে বসবে, মানে পরে বসবে, সাবজেক্টের পরে বসবে। দেখো, ইট ওয়াজ এ হলিডে, দিনটা ছিল হলিডে। উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক, আমরা পিকনিকের জন্য বেরিয়েছিলাম। দেখো কি হয়েছে তাহলে, ইট সাবজেক্ট বসেছে, তারপরে বিং, তারপরে তোমার অ্যাডজেক্টিভ বসেছে, ইট বিং এ হলিডে, তারপরে বাদ বাকি যা আছে উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক, হয়েছে। আচ্ছা, তারপরে দেখো, দ্য ট্রাভেলার ওয়াজ টায়ার্ড, মানে ট্রাভেলারটা কী ছিল? পথচারীটা খুব ক্লান্ত ছিল। হি টুক রেস্ট আন্ডার এ ট্রি, সে কী করেছিল? একটা গাছের নিচে রেস্ট করছিল। আচ্ছা, এখানে দেখো তো, দ্য ট্রাভেলার হচ্ছে, ট্রাভেলারটাই তো হি, মানে দুটো বাক্যের সাবজেক্ট বা কর্তা তো একই। তাহলে দুটো বাক্যের কর্তা যদি একই থাকে আর যদি বি ভার্ব থাকে, তাহলে বিং প্লাস আমাদের অ্যাডজেক্টিভ, বিং প্লাস অ্যাডজেক্টিভ কোথায় বসবে? প্রথমে বসবে। তার জন্য দেখো বি ভার্ব আছে, তার জন্য বিং টায়ার্ড আমাদের প্রথমে বসেছে। বিং বসেছে, ওয়াজ আছে, তার জন্য বি ভার্ব আছে, তার জন্য বিং হয়েছে। আর বিং এর পরে কি বসে? ভার্ব বসে, সরি, বিং এর পরে অ্যাডজেক্টিভ বসে, আর টায়ার্ডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, তার জন্য বিং টায়ার্ডটা প্রথমে বসেছে। বিং টায়ার্ড দ্য ট্রাভেলার, হি মানে কে? হি মানে দ্য ট্রাভেলার টু রেস্ট আন্ডার এ ট্রি। ঠিক আছে, এটা তোমরা একটু মনে রাখবা যে যদি দুটো সেন্টেন্সের সাবজেক্ট একই থাকে এবং বি ভার্ব থাকে, তাহলে বিং আগে বসবে। বিং কোথায় বসবে? বিং প্লাস অ্যাডজেক্টিভ কোথায় বসবে? সর্বপ্রথমে বসবে, দিয়ে বাকি যেটা আছে সেই সেন্টেন্সটা আমরা বসিয়ে দেবো। তারপরে দেখো, দ্য রেইন স্টপড উই ওয়েন্ট আউট, রেইন মানে হচ্ছে বৃষ্টিটা থেমেছিল, আমরা বাইরে গিয়েছিলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো স্টপ, এই স্টপটা কি? স্টপটা হচ্ছে ভার্ব, মানে অ্যাকশন ভার্ব, তার জন্য কী হবে? হ্যাভিং প্লাস ভি3 হবে। দ্য রেইন হ্যাভিং স্টপড উই ওয়েন্ট আউট, কমা দিয়ে উই ওয়েন্ট আউট। ঠিক আছে। তারপরে দেখো, দ্য বেল র্যাং দ্য স্কুল বিগান, ঘন্টা পড়লো এবং স্কুল শুরু হয়ে গেল। আচ্ছা, এখানেও র্যাংটা হচ্ছে অ্যাকশন ভার্ব, তো রিং, র্যাং, রাং, 3 নাম্বার ফর্ম রাং হবে, তার জন্য এখানে অ্যাকশন ভার্ব, তার জন্য হ্যাভিং প্লাস ভি3 হবে। দ্য বেল হ্যাভিং রাং দ্য স্কুল বিগান, দ্য স্কুল বিগান। ঠিক আছে। তারপরে দেখো 7 নম্বর উদাহরণ কি দেওয়া আছে এখানে, দ্য নাইট ওয়াজ কোল্ড, মানে রাত্রিটা কি ছিল? রাত্রিটা খুব ঠান্ডা ছিল। উই মেড এ ফায়ার, উই মেড এ ফায়ার, আমরা কি করেছিলাম? ফায়ার মানে আগুন জ্বালিয়েছিলাম। আচ্ছা, দ্য নাইট হচ্ছে এখানে সাবজেক্ট, আর এখানে সাবজেক্ট হচ্ছে কি? উই, মানে আমরা। দুটো সাবজেক্ট কি একই না আলাদা? আলাদা, তার জন্য তাহলে বিংটা পরে বসবে, সাবজেক্টের পরে বসবে। তার জন্য দেখো এখানে কি হয়েছে, দ্য নাইট বিং কোল্ড, দ্য নাইট এ বি ভার্বের জন্য, ওয়াজের জন্য বিং হয়ে গেল, বিং কোল্ড উই মেড এ ফায়ার। ঠিক আছে। এবার এখানে নোটে তোমাদের কিছু বলা হয়েছে, যখন দুটি বাক্যের সাবজেক্ট আলাদা এবং দুই বাক্যের মধ্যে একটি অবস্থা, কারণ বা পটভূমি বোঝানো থাকবে, তখন অ্যাবসোলিউট ফ্রেজ ব্যবহার করে জয়নিং করতে হবে। ঠিক আছে। এবার দেখো তার পরবর্তীতে আছে নাউন ইন অ্যাপোজিশন, সব থেকে মজা লাগবে তোমাদের এটা করতে, নাউন ইন অ্যাপোজিশন। সর্বপ্রথমে আমরা বুঝিনি তাহলে যে নাউন ইন অ্যাপোজিশন বলতে আমরা কি বুঝি, যে নাউন ইন অ্যাপোজিশন বলতে বোঝায় একটি নাউনের পাশে আর একটি নাউন বা নাউন ফ্রেজ থাকে, যা প্রথম নাউনটি সম্পর্কে অতিরিক্ত তথ্য বা পরিচয় দেয়। এখানে দুটি নাউন একই ব্যক্তি বা একই জিনিসকে নির্দেশ করে। এই নিয়মের ক্ষেত্রে কমা দিয়ে দুটি নাউনকে পাশাপাশি থাকে। আচ্ছা, ধরে নাও এখানে এত বড় লম্বা আমি পড়লাম লাইনগুলো, তো শর্টকাট হচ্ছে যে একটা নাউন থাকবে এবং তার নাউনের পাশে আর একটা নাউন বা নাউন ফ্রেজ থাকবে, যেটা প্রথম নাউনটা সম্পর্কে বর্ণনা করবে। যেমন আমি ধরে নাম বলে দিলাম যে খালিদ এ হেডমাস্টার, তো হেডমাস্টারটা কে? হেডমাস্টার হচ্ছে খালিদি। তো উদাহরণটা দেখো তাহলে আরও ভালো বুঝতে পারবা, যে খালিদ ইজ দ্য হেডমাস্টার অফ আওয়ার মাদ্রাসা, হি ইজ অ্যান এমএন ইন ইংলিশ। খালিদ হচ্ছে আমাদের হেডমাস্টার, কোথাকার? মাদ্রাসার আমাদের হেডমাস্টার।
হি ইজ অ্যান MA ইন ইংলিশ, সে ইংলিশে MA করেছে, ঠিক আছে। এবার দেখো তোমরা যে খালিদটাই তো আমাদের হেডমাস্টার, তাই না? খালিদটাই হচ্ছে আমাদের কি হেডমাস্টার। তো এখানে ইজটা উঠে গেল, উঠে কি বসলো, কমা বসলো। খালিদটাই হচ্ছে হেডমাস্টার, মানে ওই খালিদের সম্পর্কে ডিসক্রাইব কি করছে, দ্য হেডমাস্টার অফ আওয়ার মাদ্রাসা, এটাই হচ্ছে খালিদ। আর এটাই হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন, মানে নাউনের বদলে বসেছে কে, দ্য হেডমাস্টার অফ আওয়ার মাদ্রাসা। তারপরে এখানে হি উঠে যাবে, বাদ বাকি কমা দিয়ে ইজ এ নেমে ইন ইংলিশ বাকিটা বসে যাবে, ঠিক আছে। অথবা তুমি এটাকে এভাবে করতে পারো, খালিদ অ্যান MA ইন ইংলিশ ইজ দ্য হেডমাস্টার অফ আওয়ার মাদ্রাসা। অ্যান MA ইন ইংলিশ কে, খালিদি। এবার দেখো তারপরে কি আছে, মারাদোনা ওয়াজ এ গুড প্লেয়ার, হি ওয়াজ সাসপেন্ডেড। মারাদোনা একটা ভালো প্লেয়ার ছিল, তাকে সাসপেন্ড করা হয়েছিল। আচ্ছা, মারাদোনা, এখানে ওয়াজটা উঠে যাবে, দিয়ে কমা বসলো, এ গুড প্লেয়ারটাকে মারাদোনা। তো মারাদোনার বদলেই এ গুড প্লেয়ার বসেছে, তার জন্য এই গুড প্লেয়ারটা হয়ে যাচ্ছে নাউন ইন অ্যাপোজিশন, মানে নাউন ইন অ্যাপোজিশন মানে হচ্ছে বদলে অবস্থান, ঠিক আছে। মারাদোনা বদলে এটা বসেছে। তারপরে এখানে হি উঠে যাবে, কারণ মারাদোনা একবার বসেছে, মারাদোনাই হচ্ছে হি, তার জন্য এখানে কমা বসে, বাদ বাকি যেটা আছে ওয়াজ সাসপেন্ডেড বসিয়ে দিলাম, জয়নিং হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো তারপরে কি আছে, বানারস ইজ দ্য সিটি অফ টেম্পলস, ইট স্ট্যান্ডস অন দ্য গঙ্গা। বানারস হচ্ছে সিটি অফ টেম্পল, মানে মন্দিরের শহর, ইট স্ট্যান্ড অন দ্য গঙ্গা, মানে এটা গঙ্গা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, সিটি অফ টেম্পল এটা কে, সিটি অফ টেম্পলটাই হচ্ছে বানারস, ঠিক আছে। তো বানারস, কমা, ইজটা উঠে গিয়ে কমা হয়ে গেল। এ সিটি অফ টেম্পল মানে বানারসকে ডিসক্রাইব করছে, সিটি অফ টেম্পল, অ্যাপোজিশন বদলে বসেছে। তারপরে কি বসলাম, কমা দিয়ে ইট উঠিয়ে ইট স্ট্যান্ডস অন গঙ্গা, ইটটাকে বানারসি, তাই না। এরপর দেখো, আলেকজান্ডার ওয়াজ এ গ্রেট কিং, আলেকজান্ডার একটা মহান রাজা ছিলেন, হি ইনভেডেড ইন্ডিয়া, সে ইন্ডিয়াকে কি করেছিল, আক্রমণ করেছিল। আচ্ছা, আলেকজান্ডার ওয়াজ উঠে গেল, কমা বসলো, এ গ্রেট কিং, কারণ আলেকজান্ডার এটা হচ্ছে মহান রাজা, কমা দাও। তারপরে ইনভেডেড ইন্ডিয়া বসিয়ে দিলাম। হি তো একবার বসেছে, হি কে আলেকজান্ডার হি, তাই হি আর বসবে না। একবার যেটা জয়নিংয়ের ক্ষেত্রে যেটা একবার বসে যাবে সেটা দ্বিতীয়বার আর রিপিট হবে না। এবার দেখো 5 নম্বরে কি আছে, রবীন্দ্রনাথ ইজ এ গ্রেটেস্ট পয়েট, রবীন্দ্রনাথ ছিল একজন মহান কবি, হি ওয়াজ এ বেঙ্গলি, সে একজন বাঙালি ছিল, ঠিক আছে। তো রবীন্দ্রনাথটাই গ্রেটেস্ট পয়েটটা কি, রবীন্দ্রনাথই, তার জন্য এখানে কমা দিয়ে গ্রেটেস্ট পয়েটটা বসিয়ে দিলাম, ইজটা উঠে গিয়ে, ঠিক আছে। এবার কি ছিল, ওয়াজ বেঙ্গলি, হি বসবে না কারণ রবীন্দ্রনাথই হচ্ছে হি, তার জন্য ওয়াজ বেঙ্গলি বসিয়ে দিলাম, জয়নিং হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 6 নম্বর কি আছে, আলমগীর ওয়াজ দ্য গ্রেটেস্ট মুঘল এম্পায়ার, আলমগীর ছিল একজন মহান মুঘল রাজা, হি ওয়াজ এ ভেরি পিয়াস ম্যান, সে খুব কি ছিল, ধার্মিক মানুষ ছিল, ঠিক আছে। তো গ্রেটেস্ট মুঘল এম্পায়ার এটা কে, আলমগীর। তো আলমগীর, কমা বসিয়ে দিলাম, ওয়াজ উঠিয়ে কমা বসলাম, দ্য গ্রেটেস্ট মুঘল এম্পায়ার, কমা, ওয়াজ ভেরি পিয়াস ম্যান, ঠিক আছে। এবার দেখো ভেরি পিয়াস ম্যান, ঠিক আছে, এটা হয়ে গেল। আচ্ছা 7 নম্বর দেখো, রহিম ইজ মাই ফ্রেন্ড, হি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, রহিম হচ্ছে আমার বন্ধু, সে ছিল একজন কি, খুব ভালো ছাত্র। আচ্ছা, রহিম এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, রহিম ইজ উঠে গিয়ে কমা হয়ে গেল, এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, রহিমটাই হচ্ছে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ইজ মাই ফ্রেন্ড। আচ্ছা, তারপরে দেখো, নেতাজি ওয়াজ এ ব্রেভ লিডার, হি ফট ফর ইন্ডিয়া, নেতাজি একজন খুব মহান লিডার ছিলেন, সে ইন্ডিয়ার জন্য লড়েছিল, যুদ্ধ করেছিল। তো মহান লিডার কে, নেতাজি, তো নেতাজি, কমা, এ ব্রেভ লিডার, কমা, ফট ফর ইন্ডিয়া, হয়ে গেল জয়নিং। তারপরে দেখো, টেগোর ইজ দ্য গ্রেটেস্ট পয়েট, হি ওন দ্য নোবেল প্রাইজ। আচ্ছা দাঁড়াও, এখন আজান দিবে, চলে আসলাম। আমরা শেষ করেছিলাম হচ্ছে, দ্য টেগোর ইজ এ গ্রেট পয়েট, হি ওন দ্য নোবেল প্রাইজ, মানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল একজন মহান ব্যক্তি, না সরি, হ্যাঁ, একজন গ্রেট পয়েট মানে একজন বিখ্যাত কবি, হি ওন দ্য নোবেল প্রাইজ, সে নোবেল প্রাইজ জিতেছিলেন। আচ্ছা, ইজটা উঠে গিয়ে কমা বসিয়ে দাও, টেগোর, কমা, এ গ্রেট পয়েট, এবার হি উঠে যাবে, টেগোরটাই তো হি, তার জন্য কমা, ওন দ্য নোবেল প্রাইজ, ঠিক আছে, টেগোরের বদলে এই গ্রেট পয়েট বসেছে। আচ্ছা চলো এর পরবর্তীতে আমরা দেখি কি আছে।
এর পরবর্তীতে আছে যে বাই ইউজিং প্রিপোজিশন উইথ এ নাউন অর জিরান্ড। এক্ষেত্রে প্রিপোজিশনগুলি নিম্নরূপ। এগুলো তোমাদের সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে। প্রিপোজিশন যেগুলো যেভাবে বলা হয়েছে সেভাবে তোমাদের মুখস্থ রাখতে হবে। প্রথমে দেখো কী দেওয়া আছে, ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। ডিসপাইট অফ মানে সত্ত্বেও। বিসাইডস মানে ছাড়া ব্যতীত। বিকজ মানে হচ্ছে জন্য বা কারণে। উইথআউট মানে ছাড়া। এক্সেপ্ট মানে ব্যতীত ছাড়া। ওয়ান মানে তোমরা জানোই। ফর মানে জন্য। বাই দ্বারা। বিফর মানে হচ্ছে আগে বা পূর্বে। আফটার মানে পরে। ঠিক আছে, এই প্রিপোজিশনগুলো মনে রাখতে হবে। এইগুলো দিয়েই আমাদের জয়েনিং করতে হবে। ঠিক আছে, যেমন দেখো 1 নম্বর উদাহরণ, হি ওয়াজ ইল। সে অসুস্থ ছিল। হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। সে কি করেছে, মিটিংয়ে অ্যাটেন্ড হয়েছে। আচ্ছা, সাধারণত নিয়ম হচ্ছে অসুস্থ হলে আমরা কোথায় থাকি, বাড়িতে থাকি। কিন্তু সে কি করেছে, অসুস্থ ছিল তা সত্ত্বেও সে কি করেছে, মিটিংয়ে জয়েন করেছে। মানে সত্ত্বেও কথাটা আছে, মানে সত্ত্বেও কার কথা, মানে ইনস্পাইট অফ বসবে। তো ইনস্পাইট অফ হিজ ইলনেস। আচ্ছা, এখানে ইলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ জানো যে বিভাগের পরে অ্যাডজেক্টিভ বসে। এখানে ইলনেস কেন হয়েছে এটা পরে ব্যাখ্যা করছি। তার জন্য ইনস্পাইট অফ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। এই হি অ্যাটেন্ডেড দ্য মিটিং যা ছিল কমা বসিয়ে তা বসিয়ে দিলাম। এখানে দেখো ইনস্পাইটের পরে সাধারণত নাউন বসে, প্রোনাউন জেরান বসে। শুধু তুমি মনে রাখবা ইনস্পাইটের পরে নাউন বসে। এখানে ইল হলো অ্যাডজেক্টিভ, মানে এই যে এই ইলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু ইনস্পাইট অফ এর পরে অ্যাডজেক্টিভ বসানো যায় না, তাই অ্যাডজেক্টিভ ইলকে নাউনে রূপান্তরিত করতে হবে। যেমন ইলনেস, ইলের নাউন হচ্ছে ইলনেস, তার জন্য ইনস্পাইট অফ এর পরে ইলনেস বসেছে। আর এখানে হিটা হয়ে গেছে হিজ ইলনেস। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কি আছে, হি গেভ মি সাম ফুড। সে আমাকে কিছু খাবার দিয়েছিল। হি অলসো গেভ মি এ ফাইন শার্ট। সে আমাকে কী করেছিল, একটা ফাইন শার্টও দিয়েছিল। ঠিক আছে, তো বিসাইডস, আচ্ছা মানে বিসাইডস গিভিং মি সাম ফুড হি গেভ মি এ ফাইন শার্ট। আচ্ছা, বিসাইড কেন বলছিলাম, কারণ বিসাইড মানে কি, বিসাইড মানে ছাড়া ব্যতীত। সে আমাকে ফুড দিয়েছিল, খাবার দিয়েছিল, সে আমাকে একটা ফাইন শার্টও দিয়েছিল। মানে আমাকে খাবার দেওয়ার পাশাপাশি বা ছাড়াও আমাকে সে শার্ট দিয়েছিল, তার জন্য বিসাইডকে নিয়ে এসেছি। আর বিসাইড হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন। ঠিক আছে, এবার একটা কথা মনে রাখবা যে আফটার প্রিপোজিশন ভার্বের সাথে আইএনজি, যেটা আমরা বলি যে আফটার প্রিপোজিশন ভার্ব প্লাস আইএনজি ইজ ইউজড। ঠিক আছে, এই কথাটা আমরা বলতে পারি যে প্রিপোজিশন আমরা যদি বলি এটাকে বলতে পারবো যে প্রিপোজিশনের পরে সবসময় জিরান্ড হয়। জিরান্ড বলতে আমরা বলবো এরকম যে আইএনজি, জিরান্ড বলবো না, বলবো আইএনজি, প্রিপোজিশন প্লাস আইএনজি, আইএনজি। মানে প্রিপোজিশনের পরে আমরা সবসময় কি ব্যবহার করব, ভার্ব যদি বসে তো ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা হয়ে গেল। তারপরে উদাহরণটা দেখে নাও কি আছে এখানে। 3 নম্বর উদাহরণটা দেখো যে দ্য হেডমাস্টার গেভ মি 2000 রুপি। হেডমাস্টার আমাকে কী করলো, 2000 টাকা দিয়েছিল। হি হেল্প মি টু গেট মাই অ্যাডমিশন টেস্ট ইন দিস ওয়ে। সে আমাকে সাহায্য করেছিল আমার কলেজে অ্যাডমিশন টেস্ট নিতে এইভাবে। ঠিক আছে, তো হেডমাস্টার আমাকে কী করেছিল, 2000 রুপি দিয়েছিল সাহায্য করার মাধ্যমে, 2000 টাকা সাহায্য করার মাধ্যমে। তো আমি কি বলবো, দ্য হেডমাস্টার, এই যে হেল্পড মি টু গেট মাই অ্যাডমিশন। এই হিটা হেডমাস্টার, তার জন্য হেডমাস্টারকে প্রথমে বসিয়ে দিলাম। দ্য হেডমাস্টারের পর যা আছে তা বসিয়ে দিলাম। দ্য হেডমাস্টার হেল্প মি টু গেট মাই অ্যাডমিশন ইন দ্য কলেজ। এবার দেখো বাই মানে দ্বারা, বাই গিভিং, বাইটা প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। বাই গিভিং, এই যে দেখো বাই গিভিং 2000, বাই গিভিং 2000 রুপিস, বাই গিভিং 2000 রুপিস। মি একবার বসে গেছে, তার জন্য আর দরকার নাই মি বসার। ঠিক আছে, 2000 রুপিস। ঠিক আছে, এবার দেখো আই ওয়েন্ট দেয়ার হাউস, আমি তাদের বাড়ি গেছিলাম। মাই অবজেক্ট ইজ টু গিভ হিম প্রেজেন্ট, আমার উদ্দেশ্য ছিল তাকে আমার উপহারটা দিব। ঠিক আছে, আমি তাদের বাড়ি গিয়েছিলাম উপহারটা দেওয়ার উদ্দেশ্যে, তাই না, দেওয়ার জন্যই। তো আই ওয়েন্ট দেয়ার হাউস, আমি তাদের বাড়ি গিয়েছিলাম। ফর, এই যে গিভ আছে গিভ, এই গিভটা হয়ে যাবে গিভিং, ফর গিভিং হিম, তারপর বাকি যে আছে
হিম মাই প্রেজেন্ট, ঠিক আছে, আই ওয়েন্ট দেয়ার হাউস ফর গিভিং মাই প্রেজেন্ট, দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, এগুলো করার আগে তোমাকে এই যে সবটি আছে যেগুলো আমি দিয়েছি, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ, বিসাইড ছাড়া, এই সবগুলোর মানে সহ মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু তোমার কাছে এই বিষয়গুলো সহজ হবে, না তো একটু কঠিন মনে হতে পারে। আচ্ছা, তারপরে দেখো 5 নাম্বারটা কি বলছে এখানে, যে দ্য ম্যান ওয়াজ ভেরি ক্রুয়েল, মানুষটা খুব কী ছিল, ক্রুয়েল ছিল। হি হেল্প দ্য পোর ম্যান উইথ সাম মানি, মানুষটা কী ছিল, খুব ক্রুয়েল ছিল, তা সত্ত্বেও সে কী করেছে, মানুষটা ক্রুয়েল মানে কি, কাউকে দান করবে না, তা সত্ত্বেও কী করেছে, নিষ্ঠুর থাকা সত্ত্বেও সে কী করেছে, মানুষটাকে, একটা গরিব মানুষকে টাকা দিয়ে সাহায্য করেছে, তো সত্ত্বেও কথাটা আসছে জয়নিং করার জন্য। ইনস্পাইট অফ দ্য ম্যানস ক্রুয়েলটি, ক্রুয়েল হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ক্রুয়েলটিটা হয়ে গেল কি নাউন। ইনস্পাইট অফ দ্য ম্যানস ক্রুয়েলটি, এবার বাকি যেটা আছে হি হেল্প দ্য পোর ম্যান উইথ মানি, বাকিটা এখানে বসিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল জয়নিং। আশা করি বুঝতে পেরেছ। তবে এখানে একটা জিনিস তোমাদের বলা আছে যে ফর্মুলা আকারে, যে প্রিপোজিশনের পরে সাধারণত কি বসে, নাউন বসে। প্রিপোজিশন যেমন যখন ধরে নাও লাইক, আফটার, বিফোর, উইথ, এরপরে সবসময় কি বসবে, নাউন বসবে, অথবা প্রিপোজিশনের পরে জিরান বসবে। জিরান আমি বললাম না, আফটার প্রিপোজিশন জিরান ইজ ইউজড, তো জিরান আমরা বসবো। যখন প্রিপোজিশনের পরে ভার্ব বসবে তখন ভার্বকে আইএনজি করে জিরান বানাতে হবে, এটাই হচ্ছে নিয়ম। যতগুলো প্রিপোজিশন আছে প্রিপোজিশনের পরে সবসময় জিরান বসবে। V1, V2, V3 এগুলো প্রিপোজিশনের পরে কিন্তু বসবে না, ঠিক আছে। এরপরে চলো আমাদের পরবর্তী অধ্যায়, বাই ইউজিং অ্যাডভার্ব টু, মানে অ্যাডভার্ব টু দিয়ে আমরা কিভাবে জয়েনিং করতে পারবো। সর্বপ্রথমে আমাদের কি বলছে, এই নিয়ম অনুযায়ী সর্বপ্রথমে বাক্যে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে, মানে দুটো বাক্য আছে তার মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ সেটা আমরা খুঁজে বের করব। দ্বিতীয় বাক্যে যদি ক্যান নট, কুড নট থাকে তবে সেটিকে টু টু ব্যবহার করে জয়েনিং করতে হবে। চিনব কিভাবে, যে দ্বিতীয় যে বাক্যটা থাকবে জয়েনিং করতে দেওয়ার দুটো বাক্য থাকবে, তার মধ্যে যে দ্বিতীয় বাক্যটা, সে দ্বিতীয় বাক্যটাতে ক্যান নট, কুড নট থাকবে, তাহলে আমরা বুঝে যাবো যে এই অ্যাডভার্ব টু দিয়ে আমাদের জয়েনিং করতে হবে, তাহলে সেটিকে টু টু ব্যবহার করে জয়েনিং করতে হবে। টু টু মানে হচ্ছে এতটা যে, টু টু মানে হচ্ছে কি এতটা যে, এই টু টুর পরে যে ডট ডট দেখতে পাচ্ছ, এই ডট ডটের জায়গায় আমাদের অ্যাডজেক্টিভ বসবে, ঠিক আছে। তার জন্য আমাকে বলা হয়েছে যে অ্যাডজেক্টিভ খুঁজে বের করতে হবে। এবার গঠন কি করব, জয়েনিং করব। জয়েনিংয়ের আমাদের ফর্মুলাটা এখানে বলে দেওয়া আছে, যে কি করে আমরা এটাকে জয়েনিং করব, তার ফর্মুলাটা। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে বি ভার্ব বসবে, এম ইজ আর ওয়াজ ওয়্যার বসবে, তারপরে টু বসবে, তারপরে অ্যাডজেক্টিভ বসবে, তারপরে টু বসবে, তারপরে ভার্ব বসবে। জয়েনিংয়ের এটা হচ্ছে ফর্মুলা, এটা মুখস্থ রাখতে পারো, অথবা প্র্যাকটিস করলে এই ফর্মুলার দরকারই পড়বে না, তুমি নিজে নিজেই করতে পারবা, ঠিক আছে। যেমন দেখো, দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক, এই দেখো ক্যান নট পেয়ে গেছি, মানে আমরা ক্যান নট, কুড নট, মানে আমরা কোনটা দিয়ে করবো, টু টু দিয়ে করবো, ক্যান নট ওয়াক। আচ্ছা, সাবজেক্ট বসলো, সাবজেক্টকে দ্য ওল্ড ম্যান, তাই ওল্ড ম্যান বসলো, তারপরে বি ভার্ব বসবে, বি ভার্বকে ইজ আছে, ইজ বসলো, তারপরে টু আছে, টু বসলো, এখানে উইক। আচ্ছা, এখানে উইকটা হচ্ছে কিন্তু আমার অ্যাডজেক্টিভ। কী করে অ্যাডজেক্টিভ চিনলাম বলো তো, কারণ এই দেখো বি ভার্বের পরে সবসময় কিন্তু অ্যাডজেক্টিভ বসে, তার জন্য এই উইকটা হচ্ছে, যেমন আমি বলতে পারি উইক পারসন, মানে পার্সনটা নাউন হয়ে গেল, উইকটা দুর্বল হয়ে গেল। সবসময় অ্যাডজেক্টিভ খুঁজে বের করার একটা সঠিক নিয়ম হচ্ছে যে অ্যাডজেক্টিভটার পরে যে কোনো একটা নাউন বসাবা, তাহলে দেখতে পাবা যে মানেটা যদি ঠিক আছে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। যেমন আমি বলে দিলাম উইক পারসন বা উইক ম্যান, যেমন বলতে উইক ম্যান মানে দুর্বল মানুষ, মানেটা ঠিকই আসছে তো, অতএব উইকটা হয়ে যাবে আমার তোমার কি বলে ওটাকে, অ্যাডজেক্টিভ। যেমন ধরে নাও আমি বললাম সাধারণত যে বিউটিফুল, বিউটিফুল আমি জানি না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব না কি জানি না, বিউটিফুলের পরে একটা তুমি চেষ্টা করো নাউন বসিয়ে দাও, বিউটিফুল ম্যান বা বিউটিফুল গার্ল, মানে সুন্দর মহিলা, মানে এটা ঠিক আছে, অতএব এটা না অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এভাবে তুমি শর্টকাট ট্রিক্স আমার বানানো মনে রাখতে পারো। এবার দেখো, সি ওয়াজ টায়ার্ড, সি কুড নট ওয়াক, সে ক্লান্ত ছিল, সে হাঁটতে পারছিল না। তো সি ওয়াজ টু টায়ার্ড, সি ওয়াজ, এখানে টায়ার্ডকে বি ভার্বের পরে টায়ার্ড অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ এটা আমি পেয়ে গেলাম, মানে এর আগেও টু বসবে, এর পরেও টু বসবে, অ্যাডজেক্টিভের আগে কি বসবে, টু বসবে, অ্যাডজেক্টিভের পরেও টু বসবে। তো হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক, এখানে ওয়ার্কটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। এখানে এই ফর্মুলা অনুযায়ী সাবজেক্ট বসেছে, বি ভার্ব ওয়াজ বসেছে, তারপরে টু বসেছে, অ্যাডজেক্টিভ বসেছে, টু বসেছে, ভার্ব এখানে ওয়ার্ক ভার্ব বসেছে, ঠিক আছে। এরপরে দেখো 3 নম্বর উদাহরণটা কি আছে, দ্য বক্স ইজ হ্যাভি উই ক্যানট লিফট ইট,
বক্সটা খুব হ্যাভি ছিল, ভারী ছিল, আমরা এটাকে তুলতে পারছিলাম না। দ্য বক্স ইজ এখানে হ্যাবিটা হচ্ছে তোমার কি, হ্যাবিটা অ্যাডজেক্টিভ, মানে এর আগেও টু বসবে, এর পরেও টু বসবে, এর আগে ডবল টু বসবে, মানে টি ডবল ও, আর পরে টি ও টু বসবে। তো দেখো, দ্য বক্স ইজ টু হ্যাভি টু লিফট, মানে হচ্ছে যে বক্সটা এতটাই ভারী ছিল যে সেটা আমরা তুলতে পারছিলাম। এর মানেগুলো, আগের মানেগুলো হচ্ছে দ্য ওল্ড ম্যান ইজ টু উইক, দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু, মানুষটা, বৃদ্ধ মানুষটা এতটা দুর্বল যে হাঁটতে পারে না। এবার দেখো, হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়ার্ক, মানে সে এতটাই ক্লান্ত ছিল যে কাজ করতে পারছিল না। ঠিক আছে, এরপরে দেখো, তারপরে 4 নম্বর উদাহরণ দেখো, দ্য বয় ইজ স্মল, ছেলেটা স্মল মানে ছোট ছিল, হি ক্যান নট ক্যারি দ্য ব্যাগ, সে ব্যাগটা বহন করতে পারছিল না। দ্য বয় ইজ, সাবজেক্ট বসলো, ইজ বসলো, তারপরে বি ভার্ব বসলো, তারপরে টু বসলো, স্মলটা হচ্ছে আমার কি, স্মলটা অ্যাডজেক্টিভ, খুঁজে পেয়ে গেলাম অ্যাডজেক্টিভ যেহেতু পেয়েছি তার আগে টু বসবে, পরেও টু বসবে, টু বসে গেল। তারপরে V1 বসলো, তারপরে বাকি ব্যাগ ছিল, ব্যাগটা বসিয়ে দিলাম, দ্য ব্যাগ। ওকে, মানে ছেলেটা এতটাই ছোট ছিল যে সে ব্যাগটা বহন করতে পারছিল না। দ্য টি ইজ হট, উই ক্যান নট ড্রিঙ্ক ইট, মানে হচ্ছে চাটা গরম ছিল, আমরা এটাকে পান করতে পারছিলাম না। দ্য টি ইজ টু হট, এখানে হটটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, মানে এর আগেও টু বসবে, পরেও টু বসবে, বা তারপরে ভার্ব বসবে। দ্য টি ইজ টু হট টু ড্রিঙ্ক, মানে টিটা এতটাই গরম ছিল যে আমরা এটাকে ড্রিঙ্ক করতে পারছিলাম না। ঠিক আছে, সি ইজ ইল, সে অসুস্থ ছিল, সে ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাস অ্যাটেন্ড করতে পারছিল না, সে ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি। আচ্ছা, সি ইজ টু ইল, এখানে ইলটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, মানে এর আগেও টু, পরেও টু অ্যাটেন্ড দ্য ক্লাস। ঠিক আছে, দ্য কোশ্চেন ওয়াজ ডিফিকাল্ট, উই কুড নট অ্যান্সার ইট, মানে কোশ্চেনটা কী ছিল, ডিফিকাল্ট ছিল, কঠিন ছিল, উই কুড নট অ্যান্সার ইট, আমরা এটা অ্যান্সার করতে পারিনি। দ্য কোশ্চেন ওয়াজ টু ডিফিকাল্ট, ডিফিকাল্ট হচ্ছে কি আমার এখানে অ্যাডজেক্টিভ, মানে এর আগেও টু, পরেও টু, তারপরে ভি ওয়ান বসিয়ে দিলাম, দ্বিতীয় সেন্টেন্স থেকে অ্যান্সার হচ্ছে আমার ভার্ব, তাহলে অ্যান্সার নিয়ে বসিয়ে দিলাম, যোগ করে দিলাম, হয়ে গেল এটা। এক কথায় মনে রাখবা যে বি ভার্বের পরে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরপরে আমাদের সিম্পল টু সিম্পল জয়নিং আমাদের কমপ্লিট হলো। এরপরে আসবে আমাদের সিম্পল টু কম্পাউন্ড। এটা নিয়ম, আমাদের 4টা নিয়ম আছে। সর্বপ্রথম যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে বাই ইউজিং কমুলেটিভ কনজাংশন, যার বাংলা মানে হচ্ছে সংযোজক অব্যয়। আচ্ছা, কমুলেটিভ কনজাংশন জিনিসটা কি, যে কনজাংশন দুটি সমমানের কথা, কাজ বা গুণকে যোগ করে তাকে কমুলেটিভ কনজাংশন বলে। মানে দুটি সমমানের কাজ, তারপরে গুণ অথবা কথাকে যোগ করবে, সেটা হচ্ছে কমুলেটিভ কনজাংশন। আমাদের জেনে রাখা উচিত যে কমুলেটিভ কনজাংশনগুলি কেমন, তার নিচে উল্লেখ করা হলো। যেমন অ্যান্ড মানে এবং, অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে বাড়তি বা এর সাথে সাথে আরও। ঠিক আছে, এগুলো ঠোঁটস্থ মুখস্থ করে রাখতে হবে। নট অনলি বাট অলসো, মানে শুধু এটা নয়, তার সাথে সাথে আরও। বোথ মানে উভয়ই। ঠিক আছে, এর সাথে সাথে আরও। তো অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, এই 3টা মনে রাখবা। এই 3টাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্ডটা। ঠিক আছে, বা কমুলেটিভ কনজাংশন কোনগুলো, অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো, এই 3টা তোমরা মুখস্থ রাখবা। এই 3টা দিয়ে আমাদের জয়েনিং করতে হবে, মানে সহ মুখস্থ রাখতে হবে। এবার দেখো উদাহরণে কি আছে, সি ইজ ইন্টেলিজেন্ট, সে হচ্ছে ইন্টেলিজেন্ট। সি ইজ লেবোরিয়াস, সে হচ্ছে আবার লেবোরিয়াসও। তো সে ইন্টেলিজেন্ট এবং লেবোরিয়াস জয়েনিং করলে কী হবে, সি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড লেবোরিয়াস, সি ইজ ইন্টেলিজেন্ট অ্যান্ড লেবোরিয়াস। সি ইজ একবার বসে গেছে, তার জন্য দ্বিতীয় বাক্যের আর সি ইজ দরকার নাই, অ্যান্ড লেবোরিয়াস বসিয়ে দিলাম, জয়েনিং হয়ে গেল। সি স্পিক্স ইংলিশ, সে ইংলিশে কথা বলে। সে স্পিক্স বেঙ্গলি, সে বাংলাতেও কথা বলে। মানে সে ইংলিশে কথা বলার সাথে সাথে বাংলাতেও কথা বলে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে কী ছিল এর আগে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে ছিল বাড়তি বা এর সাথে সাথে আরও। অ্যাজ ওয়েল অ্যাজ মানে কী ছিল, বাড়তি বা এর সাথে সাথে আরও, মানে সে ইংলিশে কথা বলার সাথে সাথে বেঙ্গলিও বলে। তারপরে কি আছে 3 নাম্বার, হি ইজ এ প্রোফাউন্ড স্কলার, সে একজন খুব নামি দামি স্কলার ছিল। সি ইজ এ রেনাউন্ডেড টিচার, সে সাথে সাথে একজন রেনাউন্ডেড মানে বিখ্যাত টিচারও ছিল। তো হি ইজ এ প্রোফাউন্ড স্কলার এবং অ্যান্ড এ রেনাউন্ডেড টিচার, হয়ে গেল জয়নিং। তারপরে হি ইজ অনেস্ট, হি ইজ ব্রেভ,
সে কী ছিল? সে অনেস্ট ছিল, মানে সে সৎ ছিল। হি ইজ ব্রেভ, সে কী ছিল? সে সাহসী ছিল। তো হি ইজ অনেস্ট অ্যান্ড ব্রেভ, সে অনেস্ট এবং ব্রেভ দুটোই, এবং ব্রেভ দুটোই। তোমরা বললাম একটু আগেই যে তোমরা বিশেষ করে মনে রাখবা অ্যান্ডটা, কারণ অ্যান্ড দিয়েই তোমাদের বেশি এখানে জয়নিংটা হবে, ঠিক আছে? তারপরে দেখো, দ্য টিচার প্রেজড হিম, দ্য টিচার রেওয়ার্ডেড হিম, শিক্ষক তার প্রশংসা করেছিল, শিক্ষক তাকে রেওয়ার্ডেডও করেছিল, মানে পুরস্কৃত করেছিল। শিক্ষক, দ্য টিচার মানে শিক্ষক তাকে শুধু প্রশংসাই করেনি, তার সাথে সাথে তাকে রেওয়ার্ডও করেছিল, মানে এটা এরকম হবে, দ্য টিচার নট অনলি প্রেজড হিম, দ্য টিচার নট অনলি প্রেজড হিম বাট অলসো, এই যে রেওয়ার্ডেড হিম, রেওয়ার্ডেড হিমটা এখানে আমরা বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলো, বাই ইউজিং অ্যাডভার্সেটিভ কনজাংশন। বাই ইউজিং অ্যাডভার্সেটিভ কনজাংশনটা কি আগে জেনে নিই। যে কনজাংশন দুটি সেন্টেন্সকে যুক্ত করে কিন্তু তাদের মধ্যে বিরোধ বা বিপরীত ভাব প্রকাশ করে তাকে অ্যাডভার্সেটিভ কনজাংশন বলে। সহজ ভাষায় একটা কথা ঠিক কিন্তু আরেকটা তার উল্টো, মানে একটা কথা বলবে কিন্তু তার কথা, একটা কথা ঠিক কিন্তু তার আরেকটা কথা কি বলবে? উল্টা বলবে, সোজা উল্টা, মানে একটা এরকম হবে কিন্তু আরেকটা এরকম হবে, আরেক রকম হবে। অ্যাডভার্সেটিভ কনজাংশনগুলি নিম্নরূপ, যেমন হচ্ছে বাট, বাট মানে কিন্তু, ইয়েট মানে তবুও তথাপি, স্টিল মানে তবুও, নেভারথলেস মানে অথচ তথাপি, নট উইথ স্ট্যান্ডিং মানে হচ্ছে অথচ তথাপি, হোয়ার অ্যাজ মানে পক্ষান্তরে। তোমরা মনে রাখবা বিশেষ করে বাট, ইয়েট, স্টিল আর হোয়ার অ্যাজ, এই তিনটা, এই চারটা তোমরা বিশেষ করে মনে রাখবা, এইটি দিয়ে আমাদের জয়েনিং করতে হবে, ঠিক আছে? তো মনে রাখবে অ্যাডভার্সেটিভের ক্ষেত্রে কি বললাম, যে অ্যাডভার্সেটিভের ক্ষেত্রে সব থেকে যেটা মনে রাখতে হবে যে একটা ঠিক আর একটা তার উল্টা সোজা। হি ইজ স্লো, সে স্লো, হি ইজ স্টেডি, সে আবার স্টেডিও, মানে একটা স্লো আবার স্টেডি দুটো আলাদা হয়ে যাচ্ছে না, তার জন্য এখানে কী হবে? বাট হবে। হি ইজ স্লো বাট স্টেডি, হি ইজ স্লো এট স্টেডি, এটা দিয়েও করা যায়। এরপরে দেখো, হি ইজ পোর, হি ইজ পোর, হি ইজ অনেস্ট, সে পোর আবার তারপরে সে অনেস্ট, দুটোই, মানে সে গরিব, সে অনেস্ট, মানে বোঝাতে চাইছে যে সে গরিবেরা সাধারণত অনেস্ট হয় না, তাই না? এখানে এটাই বলতে চাইছে। তো সে গরিব কিন্তু সে কি? অনেস্ট, গরিব থাকা সত্ত্বেও সে কি? অনেস্ট। হি ইজ পোর বাট অনেস্ট। এবার দেখো, হি ওয়াজ ইল, এখানে কি আছে তারপরে? হি ওয়াজ ইল, সরি এখানে একটু হয়ে গেছে, দাঁড়াও, হি ওয়াজ ইল, হি ওয়েন্ট টু স্কুল, সে অসুস্থ ছিল, সে স্কুলে গিয়েছিল। অসুস্থ থাকলে কি হবে? আমরা সাধারণত বাড়িতে থাকবো, তারপরেও কী করেছি? আমি স্কুলে গেছি। হি ইজ ইল বাট হি ওয়েন্ট টু স্কুল, সে অসুস্থ ছিল কিন্তু সে স্কুলে গিয়েছিল। আই ট্রাইড মাই বেস্ট, আমি আমার বেস্ট ট্রাই করেছিলাম। আই কুড নট সাকসিড, আমি সফলতা পাইনি। আই ট্রাইড মাই বেস্ট এট মানে তথাপি, এট মানে কি? তথাপি আই কুড নট সাকসিড। কম্পাউন্ড সেন্টেন্স জয়েনিং করার সময় মনে রাখবা দুটো যে সিম্পল সেন্টেন্স দেওয়া থাকবে সেগুলো কিন্তু সম্পূর্ণটাই বসে যাবে, মাঝখানে শুধু আমাদের কনজাংশন হিসেবে যে কনজাংশনগুলো বসবে সেটাই বসবে, ঠিক আছে? এবার দেখো, দ্য ইন্ডিয়ানস আর লেজি, দ্য জাপানিজ আর অ্যাক্টিভ। ইন্ডিয়ানরা কি? লেজি, অলস, কিন্তু জাপানিজরা কি? অ্যাক্টিভ, মানে তারা খুব অ্যাক্টিভ থাকে কাজে। তো দেখো, ইন্ডিয়ানরা লেজি, এর কিন্তু সোজা উল্টা হচ্ছে জাপানিজরা, ঠিক আছে? তো দ্য ইন্ডিয়ানস আর লেজি হোয়ার অ্যাজ মানে পক্ষান্তরে বা অপর পক্ষে, দ্য জাপানিজ আর অ্যাক্টিভ, দুটো সেন্টেন্সকে জয়েনিং করলো কে? হোয়ার অ্যাজ, ঠিক আছে? এবার দেখো, স্মার্ট ওয়ার্কস হার্ড মানে স্মার্ট কঠোর পরিশ্রম করেছে, সি ডাজ নট গেট সাকসেস, সে সাকসেস পায়নি। স্মার্ট ওয়ার্কস হার্ড, স্মার্ট হার্ড পরিশ্রম করেছে, ইয়েট তথাপি সি ডাজ নট গেট সাকসেস, ওকে? এবার দেখো, হি ইজ ওল্ড, হি ইজ ওয়াইজ, সে বৃদ্ধ, সে জ্ঞানী। সাধারণত আমরা জানি যে বৃদ্ধ হলে আমাদের কি হয়? বয়স মানে স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যায়, কিন্তু এ বৃদ্ধ কিন্তু তার সাথে সাথে জ্ঞানী, মানে হি ইজ ওল্ড বাট দিলেও চলবে অথবা এট দিয়েও করলেও চলবে, এট ওয়াইজ, ঠিক আছে? এরপরে দেখো কি আছে, বাই ইউজিং ইলেটিভ কনজাংশন।
বাই ইউজিং ইলেটিভ কনজাংশনগুলো কীরকম দেখো, যে সিদ্ধান্তমূলক সংযোজক অব্যয়। ইলেটিভ কনজাংশন হলো সেই কনজাংশন যা দুটি স্টেটমেন্টের মধ্যে একটি কারণ ও অপরটি তার ফল বা পরিণাম বোঝালে এই পদ্ধতিতে জয়েনিং করা হয়। অর্থাৎ যে কনজাংশন আগের বাক্যের ফল বা উপসংহার প্রকাশ করে তাকে ইলেটিভ কনজাংশন বলে। সহজ ভাষায় একটাই কথা মনে রাখবা, কারণটা আগে বসবে। দুটো সেন্টেন্স থাকবে, তো দুটো সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্সটা থাকবে কারণ আর ফলটা থাকবে দ্বিতীয় বাক্যে। যেমন বললাম হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, হি কুড নট কাম, সে আসতে পারেনি। এবার এখানে প্রশ্ন করুন কেন আসতে পারেনি, কারণ অসুস্থ ছিল। তাহলে দ্বিতীয় বাক্যটা প্রথমটার ফল। এবার দেখো ইলেটিভ কনজাংশনগুলি কীরকম। ইলেটিভ কনজাংশন দেখো শোতে স্টার চিহ্ন দেওয়া আছে, মানে শো দিয়েই প্রায় সবগুলোই আমরা যতগুলো জয়েনিং করবো শো দিয়েও করতে পারি সবগুলো, তার জন্য স্টার চিহ্ন দেওয়া আছে। তারপর দেখো দেয়ার ফর মানে এই জন্য, তাই, সেই জন্য, কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ, এর ফলে, অ্যাজ এ রেজাল্টও মানে হচ্ছে এর ফলে। আচ্ছা, এবার জয়েনিংগুলো দেখে নাও কী করে করা আছে। হি ডিড নট ওবে দ্য রুল, সে রুলসগুলো নিয়মকানুনগুলো মেনে চলেনি। হি ওয়াজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। সে মেনে চলেনি তাই তাকে শাস্তি দেওয়া হয়েছিল। হি ডিড নট ওবে দ্য রুল, সে রুলসগুলো মেনে চলেনি। দেয়ার ফর হি ওয়াজ পানিশড, তার জন্য তাকে কি করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। তুমি এখানে দেয়ার ফরের জায়গায় শো বসিয়ে তুমি জয়েনিং করতে পারো। হি ওয়াজ ইল, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ইল তাই সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি। হি ওয়াজ ইল, সো এখানে শো বসিয়ে দিলাম, তাই সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারেনি। শো মানে তাই, শো দিয়ে বাকিটা বসিয়ে দিলাম। তারপরে সি ওয়ার্কস হার্ড, সি পাস দ্য এক্সামিনেশন, সে কঠোর পরিশ্রম করেছিল, সে এক্সাম পাস করেছিল। সে কঠোর পরিশ্রম করেছিল তাই সে এক্সাম পাস করেছিল। হি ওয়ার্কস হার্ড, শো বসিয়ে দিলাম, তাই, শো মানে তাই হি পাস দ্য এক্সাম। তারপরে দেখো কি আছে, হি কুড নট সাকসিড, হি ওয়েস্ট হিজ টাইম, সে সফলতা পায়নি, সে তার সময় নষ্ট করেছে, তার জন্য বা তাই। হি ওয়েস্টেড হিজ টাইম অ্যাজ এ রেজাল্ট, তার জন্য, অথবা সো দুটো দিয়ে যোগ করলেই হবে। হি কুড নট সাকসিড, তাই সে সফলতা পায়নি। দেখো এখানে কিন্তু দ্বিতীয় বাক্যটা কিন্তু প্রথমে চলে এসছে, তাহলে কিন্তু মানেটা আমার ঠিক হচ্ছে। এটা তুমি যদি এখানে এরকম জয়েনিং করতে চাও যে হি কুড নট সাকসিড সো হি ওয়েস্টেড হিজ টাইম, এটা তাহলে কিন্তু মানেটা উল্টা হয়ে যাবে। মানেটা এভাবে ঠিক হবে যে হি ওয়েস্টেড হিজ টাইম, সে তার সময় নষ্ট করেছিল তাই সে সফলতা পায়নি। ঠিক আছে। হি ওয়াজ কাইন্ড টু এভরিওয়ান, সে সবার কাছে দয়ালু ছিল। হি ওয়াজ লাভড বাই অল, সে সবার দ্বারা ভালোবাসা পাচ্ছিল। হি ওয়াজ কাইন্ড টু এভরিওয়ান কনসিকুয়েন্টলি মানে ফলস্বরূপ, অথবা সো দিয়ে করলেও হবে। সবগুলো সেন্টেন্স তুমি সো দিয়ে জয়েনিং করতে পারো। সো হি ওয়াজ লাভড বাই অল। দেখো ইট রেইনড হেভিলি, খুব জোরে বৃষ্টিপাত হচ্ছিল। দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড, ম্যাচটা কী করা হলো, ক্যান্সেল করা হয়েছিল। ম্যাচটা ক্যান্সেল করা হয়েছিল কেন, রেন হ্যাভিলি হচ্ছিল। ইট রেইনড হ্যাভিলি সো দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড, সো এখানে সো বসে কী করা হলো, এটা জয়েন করে দেওয়া হলো। সি ওয়াজ লেট, সি মিস দ্য ট্রেন, সি ওয়াজ সে লেট ছিল, দেরি ছিল। সি মিস দ্য ট্রেন, তার জন্য সে কী করেছিল, মানে ট্রেনটা মিস করেছিল। সে লেট ছিল তাই সে ট্রেনটা মিস করেছিল। হি ওয়াজ লেট সো সি মিস দ্য ট্রেন। এগুলো খুব সহজ, খালি মানে কনজাংশনগুলো মুখস্থ রাখতে পারলেই খুব সোজা এগুলো। তারপরে দেখো কি আছে, বাই ইউজিং অল্টারনেটিভ কনজাংশন। আচ্ছা, অল্টারনেটিভ কনজাংশন আমরা কথা অনেক ক্ষেত্রেই বলি যে অল্টারনেট করে নে, মানে বিকল্প। আচ্ছা, যে কনজাংশন দুটি বা ততোধিক বিকল্পের মধ্যে একটিকে বেছে নিতে বলে তাকে অল্টারনেটিভ কনজাংশন বলে। অল্টারনেটিভ মানে হচ্ছে চয়েস বা পছন্দ, বিকল্প মানে দুটো থাকবে জিনিস, তার মধ্যে তোমাকে একটা বেছে নিতে হবে, সেটাই হচ্ছে অল্টারনেটিভ। আচ্ছা, এই কনজাংশনগুলি হলো নিম্নরূপ, যেমন হচ্ছে অর মানে অথবা, নর মানে নতুবা, আইদার অর মানে এটা অথবা ওটা। আচ্ছা, এলস মানে না হলে, আদারওয়াইজ মানে হচ্ছে তা না হলে। আচ্ছা, এখানে দেখো স্টার দেওয়া আছে কিসে, অরে স্টার দেওয়া আছে, মানে অরটা হচ্ছে আমার এখানে যতটি আছে কনজাংশন তার মধ্যে অরটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার দেখো আমাদের উদাহরণগুলো কি করে জয়েনিং করা আছে। ইউ মে টেক টি, ইউ মে টেক কফি, তুমি চা খাও অথবা কফি খাও। এবার জয়েনিং করবো কি দিয়ে, অর দিয়ে। তুমি চা খাও অথবা কফি খাও,
ইউ মে টেক টি আর কফি, তুমি টি নাও অথবা কফি নাও, দুটোই একসাথে নিতে পারবে না, একটাকে নাও, ঠিক আছে। তার জন্য অর দিয়ে আমরা এটাকে জয়েন করে দিলাম। তারপরে দেখো ডু নট বি এ বড়োয়ার, ডু নট বি এ লেন্ডার, বড়োয়ার হবে না তাহলে লেন্ডার হবে না, নাইদার বি এ বড়োয়ার নর এ লেন্ডার, ঠিক আছে। এবার তারপরে উদাহরণটা দেখো কি আছে, ওয়াক ফাস্ট, ওয়াক ফাস্ট ইউ উইল মিস দ্য ট্রেন, ফাস্ট হাঁটো নাহলে তুমি ট্রেনটা কী করবা, মিস করবা। ওয়াক ফাস্ট জোরে হাঁটো বা তাড়াতাড়ি হাঁটো, ওয়ার অথবা আদারওয়াইজ, অথবা বা আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন, মানে অর দিয়েও আমরা জয়েনিং করতে পারি, আদারওয়াইজও জয়েনিং করতে পারি, আদারওয়াইজ অন্যথায়। ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসেড, কঠিন পরিশ্রম করো তুমি সফলতা পাবে না, কঠিন পরিশ্রম করো নতবা ইউ উইল নট সাকসেড, অথবা তুমি সাকসেড পাবে না, কঠোর পরিশ্রম করো নতবা তুমি সাকসেস পাবে না। আলী উইল ডু হার্ড ওয়ার্ক, খালিদ উইল ডু হার্ড ওয়ার্ক, আলিও হার্ড ওয়ার্ক করছে, খালিদও হার্ড ওয়ার্ক করছে। আইদার আলী আর খালিদ উইল ডু দ্য হার্ড ওয়ার্ক, মানে হয় আলী অথবা খালিদ হার্ড ওয়ার্ক করছে, দুটোর মধ্যে কেউ একজন করছে। আচ্ছা এবার দেখো তারপরে কি আছে, স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল দ্য এক্সাম, স্টাডি অ্যাটেন্টিভলি মানে পড়াশোনা করো, অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে, ইউ উইল ফেল দ্য এক্সাম তুমি এক্সামে ফেল করবে, পড়াশোনা করো মনোযোগ দিয়ে, না হলে ইংরেজি কী ছিল ওখানে, এলস ছিল, এলস, স্টাডি অ্যাটেন্টিভলি এলস ইউ উইল ফেল দ্য এক্সাম, নতবা তুমি কী করবে, এক্সামে ফেল করবে। ফলো দ্য রুলস ইউ উইল বি পানিশড, রুলগুলো ফলো করো, তুমি শাস্তি না তো তোমাকে শাস্তি পেতে হবে, তুমি রুলগুলো ফলো করো অথবা তোমাকে অন্যথায় তোমাকে শাস্তি পেতে হবে। ফলো দ্য রুলস আদারওয়াইজ অন্যথায় ইউ উইল বি পানিশ, তোমাকে কী করতে হবে, পানিশ করতে হবে, তুমি পানিশড হবে মানে শাস্তি পেতে হবে তোমাকে। আশা করি এখানে আমাদের এই ক্লাস শেষ হলো, আশা করি তোমাদের সবাইকে ভালো লেগেছে, ভালো লাগলে তোমরা সবাই অবশ্যই এটাকে লাইক শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।